সালাম আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা? আছি ভাইয়া, ভালো। ভালো আছেন? হ্যাঁ ভাই, আছি ভালো। ও আচ্ছা, কি করছেন? এই তো ভাই বউ বসে রয়েছি। আপনি? আছি আমিও, বসে আছি। হ্যাঁ। ও তো ভাই বাকি, দিনকাল কেমন যায় ভাই? এই তো যাচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো। বাকিদের কি অবস্থা? কেউ কথা বলছেন না? হ্যালো। বাকিরা কেউ নাই? ক্লাসে ঢোকার পর হয়তো বা সবাই ঘুমাচ্ছে মনে হয়। হ্যাঁ। না না, লজ্জা ভাই, মনে হয় লজ্জা। লজ্জা ভাই। হ্যাঁ ভাই, আমার যা মনে হয়। আচ্ছা। ভাই, প্রথম প্রথম আমি লজ্জা পাইতাম, এখন সব একটু লজ্জা পাইতেন তাই না? ফার্স্ট ক্লাসে মানে আমার মুখ দিক কথা বা আইরিও না ভাই। ফার্স্ট ক্লাস ওই আচ্ছা। মিডের সময় মানে মুখ দিয়ে কথা এসে আর কি বাইরে হয় না। উম, এখন তো এখন তো অনর্গল বের হচ্ছে মনে হয় কথা। এখন মোটামুটি বাইরে হয় কথা। আচ্ছা। তো আজকে তো 6 দিন জয়েন হলো। যেন মজুমদার ভাই থাকলে এতক্ষণে কথা বলে উড়াই দিতে এখানে। উনি তো নাই। না, এখনো আসে নাই। হ্যাঁ। এই যে শরীফুল ইসলাম ভাই আছে, তারপর ফারহানা সুলতানা, নিশাত ইয়াসমিন, আরিফা আক্তার তমা, আর কে? আপনি আপনি আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভাই। আপনার লোক আসছে ভাই। ভালো আছেন? হ্যাঁ, আমাদের লোক চলে আসছে। আছি আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছেন? হুম। এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা, কি করেন? এই তো ওয়েট করছি ক্লাসের জন্য। ও, আচ্ছা। তো আচ্ছা, শরীফুল ইসলাম ভাইয়ের তো হেডফোন ইস্যু বলতেছে। সরি ভাইয়া, বুঝি নাই। হ্যাঁ, শরীফুল ইসলাম ভাইয়ার হেডফোন ইস্যু বলতেছে। সবাই কেমন আছে জিজ্ঞেস করতেছে, আলহামদুলিল্লাহ ভালো। ও আচ্ছা আচ্ছা। শরীফুল ইসলাম ভাই কি জব করেন নাকি? হ্যাঁ, জব করে মনে হয়নি। ও, কিসে আছেন ভাইয়া? ও ভাইয়া চ্যাট বক্স ইউজ করছে। হ্যাঁ, কোনো একটাতে আছে আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘুম থেকে উঠছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? ঘুমালাম কখন? ঘুম থেকে উঠেছেন আপু? গুড মর্নিং। গুড মর্নিং হয়েছে আরো কত আগে, 6টায় মনে হয় সকাল। আচ্ছা। এতক্ষণ পরে কথা বলতেছেন, এতক্ষণ আমরা অনেক গল্প করে ফেললাম। ও জন তাই মজুমদার ভাই নাকি? চলে আসলো। হ্যাঁ। আমি একটু ছিলাম না, আচ্ছা। একটু এই যে বিজি ছিলাম। ও আচ্ছা। জুম জুম অন করে হইতে বা কোথায় চলে গেছেন মনে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পারছি। কি গল্প করলেন আপনারা? গল্প অনেক রকম। জীবনের গল্প আছে বাকি অল্প। উম, বেবি থাকলে এই গুড মর্নিং দুপুরে তো আশাই করা যায় না। আমি তো সেই যে ফজরের নামাজের সময় উঠি, আবার হলো রাত্রে, মানে একটার পরে চিন্তা করতে হয় শোয়ার, নন স্টপ চলতে থাকে। উম, তাও তো আমার আবার দুইটা। এই যে কালকে মানে বলতেছে, আম্মু তুমি যে করতেছো, আমি যদি অ্যাসাইনমেন্ট কি জানো, সে কম নাম্বার প্রায় প্রজেক্টে, সেটা তোমার দোষ। আচ্ছা ঠিক আছে, প্রজেক্টে কম নাম্বার পেলে আমার দোষ, আমার এরকম করে। কি বলতেছে? আমার মেয়ে বলছে যে আম্মু, আমি যদি প্রজেক্টে নাম্বার কম পাই, সেটা তোমার দোষ, এটা কিন্তু আমার দোষ না। কেন আম্মু? তুমি তো আমাকে ওইভাবে সময় দিচ্ছ না, সেই জন্য প্রজেক্টে নাম্বার কম পাইলে তোমার দোষ। দোষ আপনি কি দিবে? ওই সিটি পরীক্ষা চলতেছে, অ্যাসাইনমেন্ট প্রজেক্ট সব চলতেছে তো। এই ছেলে মেয়েদের এইটাই, হ্যাঁ, কিছু হইলে মা বাবার দোষ।
আসলে ওই টিচারের উপর তো ওইভাবে ডিপেন্ড করা যায় না। ওই মায়ের পড়ানোটা তো টিচার পড়াইতে পারে না। এটাই আর কি, মায়ের পড়ানো, মায়ের হেল্প। তারপরে ধরেন ও পড়তেছে, আপনি এক গ্লাস দুধ আগায় দিলেন, হ্যাঁ, একটু খাবার আগায় দিলেন। না, এই এইটা না, শুধু দেখা গেছে যে ওলো, হ্যাঁ, হোমওয়ার্ক যেগুলা যে ও করবে, হোমওয়ার্ক কি, মানে কোনো কিছুই হয় না, মানে সবকিছুর মধ্যেই মাকে কেন্দ্র করে করতে হয়। সেজন্যই তো ওর পড়ালেখা, ওই ছোট যন্ত্র আছে অনেক বিচ্ছু, ওকে টেক কেয়ার করা, সবকিছু মিলায়। শুধুমাত্র যদি মাকে কেন্দ্র করে করতে হয় সবকিছু, তাহলে সে নিজে নিজে কিছু চিন্তা করবে না, বুঝছেন? ওকে করবে করবে, শোনেন। ওকে না ওকে না, চিন্তা এখনো করতে তো সুকুল হবে। অনেক ভাই, ছোট ভাইয়া, ও তো হলো। সুকুল ভাই, ওর আরেকটা আমি বিষয় কি আমি একটু শেয়ার আমি করি, সেটা হলো ও হলো 4 বছরে আমি ওরে প্লেতে দিয়ে দিছি। তো হুম। হলো প্লে থেকে 1 পর্যন্ত পড়ছে, ও তো ইংলিশ ভার্সনে পড়ে। 4 বছরের আগে তো প্লেয়ের আগে তো কুলে পড়ছে মনে হয় না? নার্সারি প্লে কুলে। নার্সারি প্লে। তো আমি মিস্টার হলো অনেক মানে 17-18 বছর হয়ে যাবে এসএসসি দিতে দিতে, বরং এখন সিস্টেমে এরকম কিছু করার নাই। তো সেই ক্ষেত্রে আমি আবার কি করছি, নিজেই রিস্ক নিয়ে ওকে হলো টুটা পড়াই নাই, টু না পড়ায় থ্রিতে দিছি। এখন কথা হয়েছে, এই যে টুটা স্কিপ করলাম, এই কোনো কিছুই পসিবল না, না এটা সম্ভব না, এত ছোট বাচ্চাকে থ্রিতে দেওয়া যাবে না, এই প্রেসার নিতে পারবে না সে, এটা না সেটা না, বলছে সবকিছু আমি বুঝবো, আমার উপর ছেড়ে দেন। বাট আমি হলো ওকে একটা ক্লাস স্কিপ করাইতে চাচ্ছি। আমি এসএসসি পাস করছি 15 বছর 7 মাসে আমার এইজ, আমার মেয়ে কেন 18 বছর এসএসসি পাস করবে? এখন বলে ওকে। এটা আমি সিস্টেম। এই আমি 15তেই আমার এসেছি। হ্যাঁ, আমার ছিল 14 বছর 7 মাস নাকি 8 মাস ছিল আমি যখন এসেছি দিই। না, আর এখন তো ধরেন আপনার ওই যে সময় লাগে একটু। 17-18 হয়ে যায় এসএসসি করতে হ্যাঁ, করতে, তো সেই বুঝতে ক্ষেত্রে আমি পেরেছি। ডিসিশন কেন নিলাম? এটা বললেন যে ওই যে বাবা মায়ের হেল্প, আমি যখন এসএসসি পরীক্ষা দিই, তখন আমার যখন সামনে যখন এক্সাম ছিল, ভোর পর্যন্ত ভোর পর্যন্ত আম্মা থাকতো আমার সাথে। আমি পড়তাম, আম্মা শুধু একটাই কাজ করতো, আমার সাথে বসে থাকতো। আম্মার আর কোনো কাজ ছিল না। এটাই হেল্প। আর মেন্টালি হেল্প বলে না যে আমি করতে চাই, হ্যাঁ, আম্মা আছে একটা ভরসা। এই হেল্প গুলি চাই আর কি, বুঝলেন? দাদুর এখানে নিয়ে যাও, যে শুধু দূরে বসে থাকবে, তো লাগে না। হ্যাঁ, অনেক বড়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আসসালাম, মিস আলাইকুম কেমন ম্যাম, আছেন? কেমন আসসালামু আছেন? আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসসালামু আছি আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন ম্যাম? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, সুস্থ আছি। তারপর কি অবস্থা বলেন, প্র্যাকটিস কেমন চলছে? এক্সাম কতদূর? এক্সাম শেষ হয়নি? জি ম্যাম, এক্সাম হয়েছে শেষ। এক্সাম তো দিয়ে দিলাম। আচ্ছা এখন ম্যাম, আমার এক্সাম তো করছি এখন। আপনি যেভাবে দিতে বলছিলেন যে পোস্ট গুলো যেগুলো, ওগুলানের লিংক দিতে বলছিলেন, তা আমি ওইভাবেই সাবমিট করছিলাম প্রথম। তারপর সাবমিট করার পরে আমি ওটা যখন ওপেন করে দেখতে গেলাম, তো ওটার মধ্যে দেখছি যে ওটা ওপেন করতে গেলে আবার আমার জিমেল চাই, পাসওয়ার্ড চাই। তো আমি বলতেছি মিসের কাছে তো জিমেল পাসওয়ার্ড দিয়ে আবার মিস এটা চেক করবে, পরে ওটা আবার আনসেন্ড করে আবার ফেসবুক পেজের লিংক দিছি, ওই লিংক 3টা প্রথম আলাদা আলাদা করে দিছি, দেওয়ার পরে কি করা যাচ্ছে না, মানে ওটার মধ্যে ঢুকলেই আমি দেখেছি ক্লিক করলে পাসওয়ার্ড আর চাই, জিমেলটা চাই। সেজন্য আবার পেজের লিংক দিয়ে ওইটা বাদ দিয়ে পেজের লিংক দিয়ে পরে হলো আবার দিছি। এটা হতে পারে আপনি হয়তোবা যেই ড্রাইভের লিঙ্কটা আমাকে দিয়েছিলেন, ডকেট ড্রাইভের বা গুগল শিটের, সেটা হয়তোবা আপনি সাইন আউট হয়ে গেছেন আপনার ব্রাউজার থেকে, এই কারণে ওটা ভিউ করতে গেলে লগ ইন হতে হয়েছে। আচ্ছা, হ্যাঁ আমি মানে দেখবো কারোটা যদি জিমেলও মিসিং দিতে থাকে। হবে,
জিমেলও দিতে হবে আবার পাসওয়ার্ডও দিতে হবে। পরে আমি বলছি মিস তাহলে এটা কিভাবে দেখবে? বারবার যেটা ওপেন করি সেটাই আবার দেখা গেছে সেকেন্ডটা দিছি, ওটা কয়েক সেকেন্ড থাকে, 2 সেকেন্ড বা 3 সেকেন্ড থাকে, তারপর আবার লক হয়ে যায়, আবার ওই যে পাসওয়ার্ড চায় চায়। সেই জন্য পরে আমি মিস হলো পেজের ইয়াটা দিছি, পেজের লিঙ্কটা দিছি, আমাকে মিস তো এটা দেখতে পারবে না তাহলে। আচ্ছা, সমস্যা নাই, আমি দেখবো, যদি প্রবলেম হয় দেন আপনাদেরকে জানাবো। আচ্ছা ঠিক আছে, না অ্যাক্সেস। আমি এখন তো পেজের লিঙ্কই দিয়েছি, এখন আর ওই পোস্টের লিঙ্ক দেই নাই, যেহেতু ওইটা ঝামেলা হচ্ছে ঠিক আছে, এজন্য। ঠিক আছে, দেখবো, দেখবো। আচ্ছা ঠিক আছে। যেহেতু এখন আমাদের গত ক্লাসের টপিকটা ছিল কিওয়ার্ড রিসার্চের উপরে, আমরা তো আসলে কিওয়ার্ড ফুললি রিসার্চ করিনি, জাস্ট কিছু জেনারেট করেছিলাম এবং রিসার্চের কাজ হাফ কমপ্লিট করেছিলাম, আর বাকি আজকে কমপ্লিট করব। তো গত ক্লাস থেকে কোনো আমাদের মিস একটা কথা ছিল মিস। হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, বলুন। মিস প্রশ্ন আছে। হ্যাঁ, বুঝছেন। আচ্ছা, আমার কথাটা হলো যে মিস আমরা তো এই যেটা আমাদের ইনফোগ্রাফিক যেই ইয়াটা ছিল পোস্ট, হ্যাঁ, যেটা মানে কন্টেন্ট, হ্যাঁ কন্টেন্ট আমরা ক্রিয়েট করছি, তারপরে যে অ্যাকাউন্ট সার্ভিসের যেই যেই ইমেজটা মানে কন্টেন্ট, এটাও ক্রিয়েট করছি আমরা সবাই আলাদা আলাদা। তো আমাদেরটা কিরকম হয়েছে আমরা তো জানি না। হ্যাঁ, যদি আপনি আপনার নিজের থেকে যদি একটা ক্রিয়েট করে হ্যাঁ দেখাতেন যে এইভাবে ক্রিয়েট করলে আরে এ ভালো নিয়ে হয় আলোচনা বিভিন্ন। করবো, আমি এখনো দেখিনি তো এটা। আপনাদের তো গতকাল রাত 12টা এটা হচ্ছে এটা ওভার হয়েছে। আজকে হয়তো বা দেখে নাম্বারিং করে দেবো, দেন না আফটার নাম্বারিং আগামী ক্লাসে আপনাদেরকে এটা না নিয়ে। মিস, আমি বলতে চাচ্ছিলাম কি যে আপনি আপনার পক্ষ থেকে একটা ক্রিয়েট করলেন, হ্যাঁ, যে সেটা অ্যাকাউন্ট দেখানো সার্ভিস। যাবে। সেটা লাইক মনে করেন যে হ্যাঁ, আমাদের কোনো একটা প্রবলেম সলভিং ক্লাসে হ্যাঁ, বা কোনো ক্লাসের টপিকটা আমাদের শর্ট ছিল, তো ওই ক্লাসে এক্সট্রা টাইম আছে, যে আসলে এই কন্টেন্টটা আমি হলে আমি কিভাবে ডেলিভার করতাম হ্যাঁ, এইটাই আর কি, এইটা মানে আপনি হলে এটা কিভাবে। দেখাবো। প্লাস তাই না? আপনাদেরটাতেও বলবো যে আসলে এখানে মানে আমার ইন থেকে বলবো যে আসলে এই ডিজাইনটাতে আমি আর কি কি অ্যাড করতাম, কারণ একটা ডিজাইনের বা একটা টপিকের কিন্তু অনেকগুলা প্যাটার্নে করা যায়। লাইক আপনারা যে টি শার্টের ডিজাইন করেছেন বা আপনি ইনফোগ্রাফিক পোস্ট যে বানিয়েছেন, এইগুলো কিন্তু অনেকগুলা প্যাটার্নে করতে পারবো, মানে হ্যাঁ, একটা পোস্ট আমি 10টা প্যাটার্নে করতে পারবো, 10টা প্যাটার্নই সুন্দর হবে। তো একদম স্টিক থাকবো যে না আমি এরকমই হতে হবে তা না। তো আপনাদের হয়তোবা 10 জনেরটা 10 রকম হয়েছে, 10 ভাবে সেটা সুন্দর হয়েছে হয়তোবা, এবং সেখানে ছোটখাটো কোন বিষয়গুলোর দিকে আপনাদের আরো খেয়াল করতে হবে, খেয়াল করলে সেটা আরো ভালো হতো, সেটা সাজেশন দিব আগামী ক্লাসে, ঠিক আছে? এবং আমি আচ্ছা, দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তাহলে মিস একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন ভাই। মিস, অল্টার টেক্সট কি? আপনি যে ক্লাস নাম্বার 19-এ বলছিলেন, আমি। অল্টার টেক্সট হ্যাঁ, হ্যাঁ, ওটা হচ্ছে, ইনস্টাগ্রামে ইনভিজিবল না কি একটা বলছেন, আমি একটু বুঝিনি ঠিক মতো। এটা অল্টারনেটিভ টেক্সট। 19 নম্বর ক্লাসের টপিক কি ছিল? আচ্ছা, এসইও তে অল্টার টেক্সট বলেছিলাম, যেটা ইমেজের ব্যাকএন্ডে, লাইক আমরা হ্যাঁ, হ্যাঁ, ওয়েবসাইটে হ্যাঁ। ইমেজ আপলোড করি, সেটা ব্যাকএন্ডে কিছু অল্টারনেটিভ টেক্সট দেওয়া যায়। অল্টারনেটিভ টেক্সটে কি থাকে ইউজুয়ালি, লাইক আমি যদি আসি এখানে, আহ দারাজ টি শার্ট, একটা আমি ওয়েবসাইটের একটা পেজে যাচ্ছি, পেজে যাওয়ার পরে এখানে যে ইমেজটা আপলোড করেছে, ইমেজটাকে অনেকভাবে এসইও করে আপলোড করা যায়, এবং এই এসইও প্র্যাকটিসের মধ্যে একটা প্র্যাকটিস হচ্ছে অল্টারনেটিভ টেক্সট অ্যাড করা, যেটা আমাদের সোশ্যাল মিডিয়াতে যখন আমরা পোস্ট পাবলিশ করি, পোস্ট পাবলিশ করার সময় টুইটারে আমাদের অপশন ছিল, পিন্টারেস্টে আছে, ইনস্টাগ্রামেও আছে, এবং আহ লিঙ্কডইনেও আছে, যে অল্টারনেটিভ টেক্সট অ্যাড করা যায়, যে টেক্সটটা এই ইমেজের ব্যাকএন্ডে থাকবে, যেটা ভিজিবল হবে না, অনলি টুইটার পোস্টেরটা ভিজিবল হতো, আর কোথাও ভিজিবল হতো না, এবং এইখানেরটা ভিজিবল হবে না। বাট এই টেক্সটটা কিভাবে আমাদের হেল্প করবে বা কি কাজে লাগবে, মনে করেন এখানে হুম। নাইক টি শার্ট লিখে কেউ সার্চ করলে যেন সহজে আমাকে টপিক খুঁজে পায়, বা মেন্স আপনার টি শার্ট বা ফ্যাশনেবল টি শার্ট, এই ধরনের ওয়ার্ডগুলো লিখে যখন আমাকে সার্চ করবে যেন আমাকে পাওয়া যায়, এবং এইটা প্রোডাক্টটা যেই রিলেটেড, এই রিলেটেড রিসার্চ করা কিওয়ার্ড গুলা বা ট্যাগ গুলা আমরা অল্টারনেটিভ টেক্সটে দেই। এখন আমি এই ইমেজের ব্যাকএন্ডে নাইকি মেন ফ্যাশন নিউ ফ্যাশনেবল টি শার্ট লিখে অল্টার টেক দিলেই যে
আমারটা র্যাঙ্ক করবে তা না। দেখেন কিওয়ার্ডটা কিন্তু এখানে আছে, ডিসক্রিপশনে আছে, বিভিন্ন জায়গায় আছে, ইউআরএল এ আছে। তো এসইওর আরো অনেকগুলা প্র্যাকটিস আছে, যে সবগুলা প্র্যাকটিসের সমন্বয়ে কি হয়, একটা প্রোডাক্ট বা একটা ওয়েবসাইট র্যাঙ্কে যায়। তো এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো যখন ওয়েবসাইটে আমরা পোস্ট ক্রিয়েট করব, তার ব্যাকএন্ডে আমরা অল্টারনেটিভ টেক্সটে আমাদের কিওয়ার্ড গুলা কিভাবে ইনপুট করবো। ঠিক আছে? আচ্ছা ম্যাম, ওকে ম্যাম, থ্যাঙ্কস। কারো কোশ্চেন আছে? কিওয়ার্ড রিসার্চ এই পর্যন্ত কাজ করেছেন সবাই? ম্যাম, এই অল্টার অল্টার টেক্সট তো আমাদের দেয়, এখানে হবে না যখন হ্যাঁ, পোস্ট ক্রিয়েট করব? অবশ্যই দেখানো হবে, কেন হবে না? সোশ্যাল মিডিয়ার গুলো তো দেখিয়েছে যখন সোশ্যাল মিডিয়া ক্লাস হয়েছে। এসিওটা যখন এসিও ক্লাস হবে, পোস্ট পাবলিশ করবো তখন। এখানে তো just কি আপনাদের ক্লাসে এসিওর একটা ওভারভিউ ধারণা দেওয়া হয়েছে, সবগুলা কাজ বা যে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আচ্ছা, এর বাইরেও আরো অনেক বিষয় আছে, এর বাইরেও অনেক বিষয় আছে, এই সবগুলোই প্র্যাকটিক্যালি আমরা শিখবো। এখন এ পর্যন্ত কাজ কমপ্লিট করে রাখবেন। ডিজিটাল মার্কেটিং টিপস এর উপরে বলেছিলাম মেবি, না? যে আপনারা 20টা বলেছিলাম কিওয়ার্ড জেনারেট করতে। জি, জি। জি ম্যাম। জি মিস। ওই ওই সব 20টা বলছিলেন আপনি সিলেক্ট করতে, আর আর 5টা বলছিলেন যে আপনি রিসার্চ করতে। এমএসডি, কেডি আর সিপিসি রাখবেন। ওকে, ঠিক আছে। এখন এখন এই তিনটার উপর বিশ্লেষণ করে, বা তিনটা বলতে এ দুটো ভ্যালুর উপর বিশ্লেষণ করে মোটামুটি একটা কিওয়ার্ড সিলেক্ট করে ফেলা যায়, যে এটা সার্চ ভ্যালু মোটামুটি ভালো আবার কেডি কম, তাহলে এই কিওয়ার্ডটা নেওয়া যায়। বা আপনি যদি আরেকটু ইন ডেপথ অ্যানালাইসিস করতে চান কিওয়ার্ডটা নিয়ে, তখন আপনাকে আরো অনেকগুলো ক্রাইটেরিয়া এখানে ফুলফিল করতে হবে। তো এই দুটো ভ্যালু খুবই ইম্পর্টেন্ট। তাহলে কি বললাম, যে এই দুটো ভ্যালুর উপর বেস করে আমি একটা ডিসিশন নিতে পারি, প্লাস আরো বেশ কিছু বিষয় আমি এখানে ইনক্লুড করবো। কি সেটা? সেটা হচ্ছে আম, আমাদের মেন কিওয়ার্ড ছিল গার্ডেনিং টিপস এন্ড ট্রিক্স। এটা লিখে আমাকে গুগলে সার্চ করার পরে যে ওয়েবসাইট গুলো দেখাবে, যে ওয়েবসাইট গুলো আসছে, এরা আমাদের কি, মানে, ম্যাম, হ্যাঁ বলেন। এখানে কি আছে? এখানে একটা প্রশ্ন ছিল, এখানে প্রশ্ন ছিল। বলেন। একটু উপরের দিকে স্ক্রল করে উপরের দিকে ওঠেন, আরো উপরে। এটা হ্যাঁ ম্যাম, এখানে যে গার্ডেনিং টিপস এন্ড ট্রিক্স এটা লেখার পরে এই যে নিচে যে মানে কতটা সার্চ রেজাল্ট এটা দেখাচ্ছে না যে? এটা দেখাবো, এটা হাইড করে দিয়েছে। এটা আপনি মোডে গেলে পাবেন, মোর না টুল, সার্চ রেজাল্টটা হাইড করে দিয়েছে। এই যে এখানে একটু আপডেট আসছে, এআই এর তথ্য চলে টুলসে আসছে। টুলসে দেওয়ার পরেও আসে না তো। আমি এটা ট্রাই করে গতকাল থেকে ট্রাই করতেছি। টুলসে ক্লিক করলে আসার কথা, দেখেন টুলসে ক্লিক করার সাথে সাথে চলে আসছে টোটাল রেজাল্ট। আচ্ছা, এখন দেখেন গার্ডেনিং টিপস এন্ড ট্রিক্স, এই কিওয়ার্ডটা লিখে যখন আমি সার্চ করলাম অন গুগলে, তখন যেই টপ যেই পেজগুলা বা ওয়েব পেজগুলো আসছে, এরা আমাদের কম্পিটিটর। তো এখন এদের এজ কত, এদের এজটা ম্যাটার করে, এই ওয়েবসাইট গুলোর এজ কেমন, এই ওয়েবসাইট গুলোর ডোমেন অথরিটি কেমন, এবং আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ডোমেন অথরিটি কেমন, সেটা আপনাকে আগে চেক করতে হবে। দেন আপনার ক্লায়েন্টের ডোমেন, লাইক আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ডোমেন অথরিটি 20 সাপোজ ধরেন, এবং এদের ডোমেন অথরিটি গুলো অ্যারাউন্ড এরকমই আছে, 20-র আশেপাশে আছে, তখন আপনার আশা করা যায় যে না, আপনার একটা চান্স আছে এখানে র্যাঙ্ক। এবং এইজের ক্ষেত্রে সেম, এদের ওয়েবসাইটের এজ যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের বা আপনার নিজের ওয়েবসাইটের এইজের আশেপাশে থাকে, সেক্ষেত্রে এটা একটা আশা করা যায় না, এটা আমার জন্য একটা প্রফিটেবল কিওয়ার্ড হবে। তো প্রথমত আমি এই সবগুলো লিঙ্ক নিউ ট্যাবে ওপেন করছি, 1, 2, 3টা ভিডিও, গুলা না, 4টা, 5টা, 6টা, 7টা। এটা ওপেন করার পরে এটার ওয়েবসাইটের ডোমেন কতটুকু পর্যন্ত আপনাদের জানা থাকা উচিত। ডোমেন রিসার্চ নিয়ে ক্লাস হয়েছে, পুরোটা নিলে তো এই ব্লগের লিংক চলে আসবে, তাই না? পুরোটা না, অনলি .com পর্যন্ত নেব, নিয়ে কি চেক করব, প্রথমে আমি এজ চেক করব। ডোমেন এজ, স্মল এসিও টুলের একটা
অপশন আছে যারা আমাদের ওয়েবসাইটের এজ চেক করতে হেল্প করবে। আমি যে লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিলাম, এখানে আপনি ওয়েবসাইটের এজ চেক করতে হলে আপনি এখানে 10টা ওয়েবসাইটের এজ একসাথে চেক করতে পারবেন, এবং .com পর্যন্ত, এই যে .com একটা নিবেন, একটা একটা করে ম্যানুয়ালি কপি করে পেস্ট করবেন। দেখেন আমি কতটুকু কপি করছি, আমি কিন্তু ফুল লিঙ্ক কপি করছি না, তাই না? ফুল লিঙ্কে আমি কপি করছি। .com পর্যন্ত নিচ্ছেন? .com নাও থাকতে পারে, যদি থাকে .org, .net, .io, .us। তো আপনাকে ডোমেনের এরিয়াটুকু বুঝতে হবে। সবগুলো .com ডোমেন আছে, দ্যাটস ওয়াই .com পাচ্ছি, বাট এছাড়াও থাকতে পারে। তো এছাড়া হলে আপনাকে এরিয়াটা বুঝতে হবে, যেমন .org, .uk। তো এখন এখানে ORG বলছি আমি, সো আপনি তো ORG পর্যন্ত নেবেন, ইউকে বাদ দিয়ে দিবেন, তাহলে হবে না। ইউকে পর্যন্ত থাকতে হবে, এটা লোকাল ডোমেন। .org, .uk পুরোটা মিলিয়ে এই ডোমেনের ইউআরটা দেখেন, স্ট্রাকচারটা, নাম org.uk। ওকে, তাহলে আমি প্রত্যেকটা ওয়েবসাইটের ইউআরএল দিলাম। চেক ডোমেন এজ। সাপোজ আপনার ক্লায়েন্টের ডোমেন এজ হচ্ছে 2 ইয়ার্স, ধরেন নতুন একটা ওয়েবসাইট সাপোজ ধরেন। সো এখন আপনি, যদি আমি ওই রেজাল্ট পরে দেখছি ঘরটা কিভাবে তৈরি করবেন। ডোমেন এজ আন্ডার 2 ইয়ার্স। এখন আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের ডোমেন এজ 2 ইয়ার্স, সো 2 বছরের নিচে বা 2 ইয়ার্স এর নিচে যে ডোমেন গুলো আছে, বা এই কিওয়ার্ড দিয়ে টপে যদি কোনো ডোমেন বা ওয়েবসাইট থেকে থাকে, সেই নাম্বারটা এখানে আমি অ্যাড। তা আপনার ক্লায়েন্টের যদি ওয়েবসাইটের এজ হয় 5 ইয়ার্স, তখন তখন কি আপনি 2 ইয়ার্স এর নিচের ওয়েবসাইট গুলাকে খুঁজবেন, নাকি 5 ইয়ার্স এর ওয়েবসাইট গুলা খুঁজবেন? লাইক যদি 5 ইয়ার্স হয়, তখন তখন আমি অ্যারাউন্ড 5 ইয়ার্স এর আশেপাশে কয়টা ওয়েবসাইট আছে সেটা আমি খুঁজবো। তো দেখেন এই ওয়েবসাইট গুলার এজ কত বড় বড়, কত বেশি, 25, 26, 27, অনেক হাই এজের ওয়েবসাইট। সো আমি একটাও পেলাম না যে ওয়েবসাইটের ডোমেন ইজ আন্ডার 2 ইয়ার্স বা 5 ইয়ার্স, যেটাই থাকুক আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। তখন এটা আমি ভ্যালুটা কি লিখবো? 0। তো এখন মনে করেন যে আমার ওয়েবসাইটটা বা ক্লায়েন্টের ওয়েবসাইটটা 2 ইয়ার্স কাজ করার পরে তার একটা অথরিটি লেভেল বিল্ড হবে, তাই না? এবং ডিফল্টে অথরিটি লেভেল কত থাকে, জুনুন মজুমদার ভাই বলেন তো, একটা ডোমেন কেনার পরে কোনটা আমি? ডোমেন পারচেস করার পরে ডিফল্টে অথরিটি লেভেল কত থাকে? ডিফল্টার তো আপনার 1 থাকে। জি, 1। রাইট। তো উনি যে 2 ইয়ার্স কাজ করেছে, কাজ করার পরে ডে বাই ডে ওনার কাজের পারফরমেন্সের উপর বেস করে ওনার ডোমেন অথরিটি ইমপ্রুভ হবে। তো সাপোজ আমি মনে মনে ধরে নিলাম যে আমার ক্লায়েন্টের ডোমেন অথরিটি 20 হয়েছে। তো এখন ডোমেন অথরিটি আন্ডার 20 বা লেস দ্যান 20 কম ডোমেন অথরিটি আছে কোন ওয়েবসাইট গুলো, মানে টপ, অবশ্যই টপ পেজের গুলো। টপ পেজের কয়টা ওয়েবসাইট ডোমেন অথরিটি 20-র নিচে আছে? কারণ যেহেতু আমার ডোমেন অথরিটি 20, তো সেক্ষেত্রে 20 ডোমেন অথরিটি ওয়ালা ওয়েবসাইট থাকলে আমার সহজ হবে তাকে এখান থেকে আউট করে আমি একটা পজিশন নেওয়া। কিন্তু এদের যা এজ দেখলাম, এদের ডোমেন অথরিটি 20 কম থাকার পসিবিলিটি অনেক কম। তো এখন বিএপিএ শেখার একটা সাইট দিয়েছিলাম আপনার ডোমেন অথরিটি পেজ আছে, ড্যামেজ চেক করা যায়, একটা সাইট দেখিয়েছিলাম মনে আছে, এক্সপায়ার ডোমেন রিসার্চে। সেই সাইটে আপনি যে এই সবগুলা লিঙ্ক কপি করে আপনি ডেট বের করতে পারেন, অথবা মজ নামে হচ্ছে একটা আমাদের টুল আছে, সেটা আপনি সাইন আপ করবেন। তো মজ আবার দেখা যায় যে বাংলাদেশের বিভিন্ন এরিয়াতে
অ্যাকশন ব্লক বা রেস্ট্রিক্টেড, যার কারণে সাইন আপ করতে নাও পারতে পারেন, বাট ট্রাই করবেন যে মজটাতে সাইন আপ হওয়ার। তো আমি লগ ইন হয়ে নিচ্ছি। আচ্ছা, এবং এই মজের একটা, আমি লগ ইন হওয়ার পরে মজের এখন একটা এক্সটেনশন আছে মজ বার, যেটাকে বলা হয় মজ বার। আমি প্রোফাইলে লিংক দিয়ে দিচ্ছি, না সরি এক্সটেনশনের, মজ বার এক্সটেনশন। এই এক্সটেনশনটা আপনারা অ্যাড করে নেবেন। এক্সটেনশন অ্যাড করা আপনাদের কোন ক্লাসে দেখিয়েছিলাম? কোন ক্লাসে দেখানো হচ্ছে? ম্যাম ইউটিউবে এসিও ইউটিউবে এসিও, ইউটিউবে এসিও। তাহলে আপনারা জানেন ইউটিউবে তো আমরা ভিডিও একটু অ্যাড করেছি, তো এটা আমার অ্যাড করে এখন আমি এটা অ্যাক্টিভ করলাম। এখন আমার যে পেজটা ছিল ওয়েবসাইটে, আমি সার্চ করছিলাম গার্ডেনিং টিপস অ্যান্ড ট্রিক্স লিখে। এখন এই পেজটা আমি একটু রিফ্রেশ দেবো, এবং এই যে মজ বার এক্সটেনশনটা, এটা কি পিন করা আছে কিনা একটা দেখে দিন। পিন করা আছে। ওয়েট করি, আমাকে এটা দেখা দেখাচ্ছে না। মানে আমাকে ইউজুয়ালি ডোরামা করে দেখিয়ে থাকে মজ বার এক্সটেনশনটা হেল্প করে। মজবার এটা কাজ করতেছে না, আমিও দেখলাম কাজ করতেছে না এটা গতকাল থেকে। গতকালকে থেকে কাজ না করলে আমার জানা নেই, বাট 48 দিন আগেও কাজ করা হচ্ছে যে আপনার। আমাদের যেটা আপনার ডোমেন অথরিটি যেটা আপনার চেক করার, এটা আমরা যদি মোস্টভাবে যদি না করি, আপনার আপনি যেটা আগে শো করছিলেন, আমরা যেটাতে আগে সেটা আগে তো হবে, করছিলাম, তো ওটাতে করলেও তো একই জিনিস। একই হবে, বাট মজবার এনাবল থাকলে দেখা যায় যে আমাকে লিঙ্ক কপি করে নিয়ে যেতে হয় না। এই প্রত্যেকটা সাইটের নিচে ডিএপিএ চেয়ে দেখায়। আচ্ছা, এখানে কয়টা দেওয়া যায়? পেজ আপ টু 5 পেজেস, 5টা দেওয়া যাবে। তো আরেকটা আছে কোনটা, ওটাতে একটু বেশি দেওয়া যায়, সেটাতে আমরা যাই। DAPA.co একটা ছিল, এটাতে কয়টা দেওয়া যায়? পেজ আপ টু 5 ওয়েব পেজেস, 5টাই দেখাচ্ছে সবগুলো। 50টা দেওয়া যায় একটা ওয়েবসাইটে। আমরা তো সেইটাতেই সবসময় চেক করতাম, এই যে হ্যাঁ, এটাতে এটা একটা দুটো করলে দেখা করা যায়। যায়, কিন্তু আরো সাইট আছে, আরেকটা আছে যেটাতে 50টা দেওয়া যায়। দাঁড়ান, 50টা লিঙ্ক একসাথে চেক করা যায়, সেটা পাই কিনা দেখি। এটা না, এটা পিঙ্ক কালার একটা লোগো থাকে, এটাতে আবার দেখা যায় যে একটা একটা লিঙ্ক দেওয়া যাচ্ছে। তো আমাদের সুবিধাজনকটা নিতে হবে। সাইট কি এটা কি অফ করে দিছে কিনা? ডিএপিএ চেকার লিখে সার্চ করলে ইউজুয়ালি চলে আসতো। সাইটের নামটা ছিল DAPA.co, আর সেই নামে কোনো তো সাইট আমি পাচ্ছি না। ঠিক আছে, তাহলে আমরা ওইটাতে সার্চ করি, আমি এখন কপি করে নিয়ে যাই। মজবারে মেবি কোনো ইস্যু হয়েছে, যেমন আমি যে কিছুদিন আগে যখন কাজ করেছি অন্য ব্যাচে দেখিয়েছি, তখন যেটা হয়েছে যে সবগুলা সাইটের নিচে দেখাচ্ছিল না, এই প্রবলেমটা হয়েছিল। বাট এখন তো কোনোটা কোনো সাইটের নিচে দেখাচ্ছে না, তাহলে তো আসলে এটা আমাদের জন্য কোনো হেল্পফুল হবে না। তো এখন আমরা তাহলে মজ থেকে বের হয়ে গেলাম, আপাতত মজে অ্যাকাউন্ট খোলার দরকার নেই আপনাদের। এখানে আমি লিঙ্ক দিচ্ছি হচ্ছে, 5টা দিলাম, চেক অথরিটি, আর আরেকটাতে হচ্ছে আমি 2টো দিলাম, চেক ডিএপি। ম্যাম আগেরটা সম্ভবত 500 ইউআরএল দেওয়া যাবে, এটা দেখাইলো মনে হয়। এটাতে না, এর আগে যেটা প্রথমবার যেটাতে পেস্ট করলেন, এই যেখানে 500 ইউআরএল দেখাচ্ছে।
ওই 500। উপরের দিকে যান একটু, এই যে পেস্ট আপ টু 500 ইউআরএলস ইন ইনপুট। হ্যাঁ তাই তো, তাই তো, বাট এখানে দেখাচ্ছিল অ্যাড আপ টু, এটা কি পার ডে কিনা কে জানে। সবগুলো দিয়ে দেখতে পারি তো, দেখেন এটা সবগুলো তাহলে একটু কপি করে নিয়ে এসে দেখি। এখানে তো দেখাচ্ছিল 5টা পেজ দেওয়ার জন্য না। আচ্ছা এটা ফ্রিতে, হ্যাঁ ফ্রিতে 5টা, এটা প্রো নিলে 500টা সার্চ করা যাবে। আচ্ছা তাহলে এদের ডোমেন অথরিটি 79, 85, 35, 62, 84, আর বাকি দুটোর হচ্ছে 46, 79। তাহলে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের ডোমেন অথরিটি যদি 20 হয়, তাহলে এর আশেপাশে কিন্তু নাই কোনো। তাহলে 20, আন্ডার 20 নিচে পায় নাই। যদি আমার ক্লায়েন্টের ডোমেন অথরিটি 50 হতো, তখন এই দেখেন একটা ছিল, একটা, তাহলে এটা একটা প্লাস পয়েন্ট। আবার কাছাকাছি আরেকটা ছিল 55, দুটো আমরা এখানে লিখতে পারতাম। যেহেতু একটাও পাই নাই, সেক্ষেত্রে আমি ডোমেন অথরিটি আন্ডার 20 আমি এটা জিরো দিলাম, আমি কোনোটাই পাই নাই। বাট এখানে আরেকটা পজিটিভ বিষয় আছে আমাদের। গার্ডেনিং টিপস ফর বিগিনার্স লিখে সার্চ করার পর এখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের একটা লিঙ্ক আসছে, মানে ইউটিউবের একটা লিঙ্ক আসছে। তো ইউটিউবের লিঙ্ক যদি আসে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করাতে, বা ইউটিউব ছাড়া আরো অনেক সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আসতে পারে, তাহলে সেটা একটা প্লাস পয়েন্ট হতে পারে। কিভাবে? কারণ গুগল ততক্ষণ না কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে প্লেস দেয় যতক্ষণ সে তার থেকে ভালো কন্টেন্ট না পায়। তো যদি এদের থেকে ভালো কন্টেন্ট বা এদের মতন ভালো কন্টেন্ট বা এই ইউটিউবের মতন ভালো কন্টেন্ট পায় গুগল, তাহলে একে সরিয়ে দেবে এখান থেকে, সোশ্যাল প্ল্যাটফর্মকে সে র্যাঙ্ক দিবে না। তারপরে আরো কিছু কিওয়ার্ড যদি আমি সার্চ করি, দেখেন হোম ডেকোর আইডিয়াস, দেখেন এই কিওয়ার্ড লিখে সার্চ করার পর শুরুতে পিন্টারেস্ট প্ল্যাটফর্ম চলে আসছে, তাই না? এই দেখেন আরেকটা পিন্টারেস্ট আসছে, ফেসবুক প্রোফাইল পেজ চলে আসছে, তারপরে রেডিট, এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তাহলে 4টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আসছে, তাহলে এটা কি প্লাস পয়েন্ট। রেডিটটা চলে আসছে, দ্যাট মিনস এটা কি একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য, যে আমি এই কিওয়ার্ডে 4টা সোশ্যাল মিডিয়াকে পেয়েছি। 4টা সোশ্যাল মিডিয়াকে আপনি পিক আউট করতে পারবেন যদি আপনার ভালো কন্টেন্ট থাকে থাকে। হ্যাঁ, এবং ওই সোশ্যাল প্ল্যাটফর্মের পোস্ট গুলো আসলে অনেক ইউনিক এবং অনেক ভালোভাবে তারা দিয়েছে, দ্যাটস ওয়াই তারা র্যাঙ্ক আছে। তো এখন আমাদের আম, এটা আমি এখানে মেনশন করে দিতে পারি আমাদের এখানে, যে সোশ্যাল মিডিয়া ইন টপ 10, টপ 10 কত, একটা পাওয়া যায়। আর সাবডোমেনের স্ট্রাকচার চিনি না আমরা, সাবডোমেনকে চিনি তো সবাই নাকি? আমরা সাবডোমেন চিনি তো, তাই না? সাবডোমেনের স্ট্রাকচার কেমন হতো, লাইক এখানে কোনো সাবডোমেন আছে? হ্যাঁ, লাইক এখানে দেখাচ্ছে gardenersworld.com, যদি এমন হতো গার্ডেনার্স ওয়ার্ল্ডের যোগে আগে আরেকটা শব্দ থাকতো, তখন এটা কি হয়ে যেত, সাবডোমেন হয়ে যেত। এবং সাবডোমেনকেও আসলে গুগল এত বেশি পছন্দ করে না। গুগল মূলত মেইন ডোমেন বা রুট ডোমেন যেটা, রুট ডোমেনকে এবং .com ডোমেনকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। তো যদি কোনো সাবডোমেন আসতো তখন আপনি এটা মেনশন করে দিতে পারবেন, তখন এটা একটা প্লাস পয়েন্ট হতো। তখন আপনি এখানে লিখে দিতেন যে সাবডোমেন টপ 10, যদি থাকতো, যেহেতু নাই তো আমি কিন্তু 0 দিতে হচ্ছে। হ্যাঁ, তো এখন এগুলোর উপর বেস করে আমরা একটা ডিসিশন নিতে পারি যে মোটামুটি যেগুলো পজিটিভে যেই বিষয়গুলো ম্যাক্সিমাম যাবে, সেটা সেইগুলোকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি। আর যেটা ম্যাক্সিমামলি পজিটিভলি যাচ্ছে না, সেটাকে আমরা ডিক্লাইন করতে পারি। তো এর থেকে আরেকটা পাওয়ারফুল হচ্ছে একটা প্র্যাকটিস আছে, বা পাওয়ারফুল একটা হচ্ছে ফর্মুলা আছে, সেটা হচ্ছে কেজিআর ফর্মুলা। সেই কেজিআর ফর্মুলাটা এখন আপনাদেরকে কিওয়ার্ডটা রিসার্চ করে দেখাবো। কেজিআর ফর্মুলাতে কি হয়, আহ এটা মূলত একদম ব্র্যান্ড নিউ ওয়েবসাইটের জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে কিওয়ার্ডটা রিসার্চ করে একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং কেজিআর ফর্মুলার ফুল ফর্ম হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। ম্যাম আমি এগুলো একটু কম বুঝছি, ডোমেইন অথরিটি আন্ডার 20, সোশ্যাল মিডিয়া টপ টপ 10, এগুলো একবার একটু রিপিট করলে ভালো হবে। হ্যাঁ, শেষে আবার রিপিট করছি তো এখন আমরা হচ্ছে কেজিআর ফর্মুলাটা বোঝেন। কেজিআর ফর্মুলাটা এটার সাথে আসলে কোনো ম্যাচ নাই।
কারণ কোনো রিলেশন নাই। কেজিআর ফর্মুলাটা একটু বোঝার চেষ্টা করেন। কেজিআর ফর্মুলাটা কি, যে আমার একটা গোল্ডেন রেশিওর কিওয়ার্ড নিতে হবে, যেটার মাধ্যমে আমার দেখা যাচ্ছে সার্চ ভ্যালু কত, বা শেয়ার অফ হয়ে গেছে নাকি, সার্চ, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? হ্যাঁ ম্যাম, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, কেজিআর ফর্মুলাতে কেজিআর কিওয়ার্ড গোল্ডেন রেশিও, এতে কি করব, যে আসলে নতুন ওয়েবসাইটের জন্য এমন একটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব যার মাধ্যমে আমরা একটা প্রফিটেবল কিওয়ার্ড বের করে আনতে পারবো। কেজিআর ফর্মুলাটা বের করতে হয় অল ইন টাইটেল ডিভাইডেড সার্চ ভ্যালু, এই ফর্মুলার মাধ্যমে। তো অল ইন টাইটেল মানে এই গার্ডেনিং টিপস অ্যান্ড ট্রিক্স, এটা এই এই কিওয়ার্ডটা টাইটেলে কতজন ইউজ করেছে। তো দেখেন এখানে আমি যখন গার্ডেনিং টিপস ফর টিপস অ্যান্ড ট্রিক্স থেকে সার্চ করলাম, করার পর এখানে টুলসে যে আমাকে এখানে একটা রেজাল্ট দেখাচ্ছে, প্রায় লম্বা একটা রেজাল্ট, এই টাইপের একটা রেজাল্ট আছে এই কিওয়ার্ডের উপরে ইন গুগলে। এবং যখন আমি এইটা শুরুতে অল ইন টাইটেল কোলন দিলাম, অল ইন টাইটেল লিখে কোলন দিলাম, মানে এই কিওয়ার্ডটা তাদের ওয়েবসাইটের ব্লগের টাইটেলে কতজন ইউজ করেছে, এখানে এন্টার দিলাম। তারপর এখন কি রেজাল্ট আসবে, এখন রেজাল্ট আবার চেঞ্জ হবে। এখন এগেইন টুলসে যাওয়ার পরে দেখেন, এখন আর এই কোটির ঘরে যে রেজাল্টটা ছিল সেখানে না, এখন আছে 5,720, 5,720 আসছে, ঠিক আছে। তো মানে অলরেডি 5,720টা ব্লগের টাইটেলে এই টাইটেলটা ইউজ করা হয়েছে। সেক্ষেত্রে এই কিওয়ার্ড নিয়ে যদি আপনি কাজ করেন, আপনার সিরিয়াল আসতে পারে 5,721, ঠিক আছে, অনেক পিছনে। এবং দেখেন যে ইয়াগুলো আসছে, গার্ডেনিং টিপস অ্যান্ড ট্রিক্স, সবগুলা টাইটেলে গার্ডেনিং টিপস অ্যান্ড ট্রিক্স, গার্ডেনিং টিপস অ্যান্ড ট্রিক্স এই টাইপের কিওয়ার্ড গুলো থাকবে। তো এখন 5,720 এই ভ্যালুটা, 5,720 এটা হচ্ছে অল ইন টাইটেল, এটাকে ভাগ করবেন কত দিয়ে, আপনার সার্চ ভ্যালু কত ছিল, 260। আচ্ছা, এটা ফন্ট সাইজ বাড়ায় দিই, এটা আমি জাস্ট তুলে দেখাচ্ছি, আমরা খালি রেজাল্টটা বসাবো, বাট আমি আপনাদেরকে করে দেখানোর জন্য। 5,720কে ভাগ করবেন আপনি 260 দিয়ে। আচ্ছা, আগে ভাগ করে দেখি কি হয়। আচ্ছা, আমার সব এক্সটেনশন আমি ডিসেবল করে দিয়েছিলাম, প্রবলেম হয়েছিল। ক্যালকুলেটর, কোন একটা এক্সটেনশন দেখা যায় যে একটা এক্সটেনশনের বিপরীতে আরেকটা এক্সটেনশন এনাবল অনেক সময় হয়ে যায়, ওগুলোর জন্য আবার অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে। এটা রেটিং, একটা রেটিং মাত্র নতুন, রেটিং ভালো না। আচ্ছা, এটাই আমার আগে ছিল, এটা আমি এনাবল করে নিচ্ছি। রেটিং যেমনই থাকুক, কাজ আপাতত চলুক। তো এটা আবার কি হলো, মানে এই ক্রমে চলবে না বলতেছে। এক্সটেনশন, আচ্ছা, 5,720 এটাকে ভাগ করবো কত, আমার সার্চ ভ্যালু কত, 260। তাহলে রেজাল্টটা কত আসছে দেখেন, কত আসছে রেজাল্ট, 22। তাহলে আমার রেজাল্ট আসলো 22। তো এই কিওয়ার্ডটার এখন ডিসিশন আপনাকে নিতে হবে যে আসলে এই কিওয়ার্ডটা আপনার জন্য ইউজফুল হবে কিনা। এখন আমরা এই এমএসডি এবং কেডি দেখে আপাতত দৃষ্টিতে মনে হয়েছিল কিওয়ার্ডটা আমার জন্য পারফেক্ট একটা কিওয়ার্ড, ঠিক আছে। যদি ওয়েবসাইটটার একটু মোটামুটি এজ থাকে আমার, বা একটু পুরনো ওয়েবসাইট হয়, বাট একদম ব্র্যান্ড নিউ ওয়েবসাইটের জন্য আমরা এত রিস্কে যাব না। লাইক 5,700 জন অলরেডি তাদের টাইটেল ইউজ করেছে, এখানে বোঝা যাচ্ছে যে আমার পজিশন পেতে অনেক কষ্ট হবে, অনেক পিছনে আমি চলে যাব। তো সেক্ষেত্রে তারপরও আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করলাম, দেখলাম
যে আমার এখানে রেজাল্ট আসছে 22, তাহলে আমি কত ফর্মুলা পর্যন্ত আমি অ্যাকসেপ্ট করব। তো আমার ফর্মুলাটা বা আমার ভ্যালুটা কত হলে সেই পর্যন্ত আমি এটা অ্যাকসেপ্ট করতে পারি। এই ফর্মুলাটা থাকবে হচ্ছে আপনার এভাবে, 0.25 যদি আসে আপনার রেজাল্ট, দ্যাটস ফাইন। এবং সর্বোচ্চ কত, মানে সর্বনিম্ন 0.25 হতে হবে। এবং ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম 1, মানে 1.00, 1 মানে 1.00, 1-এর আগে কোনো পয়েন্ট নেই। তাহলে মিনিমাম 0.25 থাকলে এই কেজিআর কিওয়ার্ডটা আমাদের জন্য বেস্ট। আর যদি ম্যাক্সিমাম 1 থাকে, বা মনে করেন এখানে 0.25 আসছে, 0.50 আসছে, তাহলে এটাও আমরা অ্যাকসেপ্ট করতে পারবো। বা 0.75, 0.85, সেগুলো আমরা অ্যাকসেপ্ট করতে পারবো। বাট 1.25 আসলো, তখন এই কিওয়ার্ডটা আমাদের জন্য আর রাইট কিওয়ার্ড হবে না। তখন আমরা কি করতে পারি, যে এই অনলি যদি আপনি ক্লায়েন্টকে কেজিআর কিওয়ার্ড প্রোভাইড করেন, জাস্ট খালি আপনি লিখবেন কি কেজিআর কিওয়ার্ড আপনার ভ্যালুটা থেকে 22, বাকি কিছুই রাখতে হবে না। এগুলো এগুলো জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এটা আমি জাস্ট আজকে রাখছি, আপনারা ভিডিওতে এখন দেখেন। তার পাশে থাক কল ইন টাইটেল ডিভাইড করবেন এটা দিয়ে, করার পর আমার আসছে 22। জাস্ট রেজাল্টটা দিলাম 22, এবং আপনি ভ্যালুটা মেজার করবেন এখান থেকে। ভ্যালুটা মেজার করবেন এর উপর 0.25 থেকে 1 পয়েন্ট পর্যন্ত থাকবে। এখন ক্লায়েন্ট আপনাকে বললো যে তুমি আমাকে অনেক কেজিআর কিওয়ার্ড রিসার্চ করে দাও 20টা। তখন আপনি কেজিআর কিওয়ার্ড 20টা রিসার্চ করে দিলেন, এবং কোনোটা 22। আচ্ছা, এই কালারিং গুলো আমার প্রয়োজন নাই, হ্যাঁ আমি কালার গুলো আপাতত এগুলো আমি গত ক্লাসের সাথে ছিল রিলেটেড, নিয়ে কালার গুলো বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আপনি কোনোটা আসলে 22, কোনোটা পয়েন্ট হচ্ছে 85, হ্যাঁ এরকম ভাবে ভ্যালু আসছে, তখন আপনি এখানে একটা নোট দিবেন। নোট, ডোন্ট অ্যাকসেপ্ট বা ডোন্ট অ্যালাউ বা নট গুড, হ্যাঁ এই টাইপের একটা কমেন্ট করবেন। আবার পয়েন্ট 85 হচ্ছে good to use, এটা ব্যবহার করা যেতে পারে বা এটা ভালো। এরকম ভাবে আমি কি করলাম, নোট লিখে দিলাম, কারণ ক্লায়েন্ট আমাকে বলছে 20টা কেজি আর কি করে দাও। অথবা মানে আমাকে বললো, যেটা হ্যাঁ, যেটা আপনি দিলেন যে নট গুড, আর যে আপনার 22 আসছে, তো এই কিওয়ার্ডটা তো আমরা প্রোভাইড না করলেই হয়। হ্যাঁ সেটা বলছি, সেটা আমরা প্রোভাইড করবোই না, ম্যাক্সিমাম এটাই হবে যে আমরা প্রোভাইড করবো না। যদি ক্লায়েন্ট বলে আমাকে 20টা কিওয়ার্ড রিসার্চ করে দাও, দেন ডিসিশনটা আমি ডিসিশনটা আমি নিব, কোনটা আমি রাখবো কোনটা রাখবো না। অথবা আপনাকে কেজি আর না বললো আমাকে এমএসডি কেডি দিয়ে আমাকে রিসার্চ করে দাও, সে ডিসিশন নিবে। আপনি এখানে একটা আপনার নোট বা আপনার একটা রিমার্ক থাকবে যে আসলে আপনি কি মন্তব্যটা কি আপনার কিওয়ার্ডের উপর। অথবা মোস্ট অফ দা ক্লায়েন্ট যেটা বলবে যে আমাকে গোল্ডেন কিওয়ার্ড দাও, বা হ্যান্ডপিক কিওয়ার্ড দাও, বা বুলেট কিওয়ার্ড দাও। এই বিভিন্ন নামে সে বলতে পারে এগুলো, বা প্রফিটেবল কিওয়ার্ড বা অ্যাকশনেবল কিওয়ার্ড। এগুলোর মানে কি, এগুলোর মিনিং হচ্ছে যে কিওয়ার্ড গুলো নিয়ে আমার ক্লায়েন্ট ডিরেক্ট কাজ করতে পারবে। লাইক এটা নট গুড, যেহেতু এটা সে কাজ করে সে খুব ভালো রেজাল্ট আসবে না, এটা সে নিয়ে কি করবে, এটা জেলার আমরা নাই। প্রোভাইড করবো না। তখন হয়তো বা আপনাকে 20টা প্রফিটেবল আপনাকে কিওয়ার্ড চাচ্ছে, তার জন্য আপনাকে 100টা কিওয়ার্ডও রিসার্চ করতে হতে পারে। রিসার্চ করেছেন 100টা, বাট সেখান থেকে আপনার অ্যাকসেপ্ট করার মতন বা যেগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কাজ করার জন্য বা বুলেট প্রুফ সেরকম হয়ে গেল, মনে করেন যে 20টা পেলেন 100টা রিসার্চ করার পরে, তখন ওই 20টাই আপনাকে শেয়ার করতে হবে ক্লায়েন্টকে। বুঝতে পেরেছেন বিষয়টা? এবং এই ফাইলটা একটু সাজিয়ে দিবেন, কিওয়ার্ড রিসার্চ অন গার্ডেনিং টিপস। কোন ওয়েবসাইটের জন্য, ফর ওয়েবসাইটের নাম দিয়ে দিবেন, www.gardening.com একটা আপনি নাম দিয়ে দেবেন ওয়েবসাইটে। একটু আপনার ফরম্যাটিংটা একটু সুন্দর করে করবেন এই ফাইলের, এবং এখানে একটু ফরম্যাটিং করবেন লাইট গ্রিন, অনেক সেটা বেশি তো হবে কালার। নিশ্চয়ই যে ক্লায়েন্টের ওয়েবসাইট, আর আমরা যখন অ্যাসাইনমেন্ট জমা দিব তখন এমনি একটা নাম দিতে হবে। আপনার অ্যাসাইনমেন্ট জমা দিবেন আপনাদের নিজেদের যে কোনো একটা পছন্দ মতন একটা ইয়ে। এখন
এখন এখানে যেটা আসছে বিষয় যে আসলে এতগুলা ভ্যালু শেয়ার করতে হবে কিনা। তো দেখেন এত ভ্যালু শেয়ার না করলেও হবে, কারণ যদি আপনি আর মোটামুটি একটু পুরনো ওয়েবসাইট হয়, এ দুটো ভ্যালু দেখে আর ডিসিশন নিয়ে নেওয়া যায়। সাথে আপনি সিপিসিটা রাখবেন, মানে এই তিনটা ডেটা দিবেন আপনার ক্লায়েন্টকে। আর যদি আপনি কেজিআর কিওয়ার্ড রিসার্চ অফার করেন, সেক্ষেত্রে কেজিআর এর জন্য অনলি আপনার অল ইন টাইটেলের ডেটা থাকতে পারে, এখানে নাম্বারটা থাকতে পারে যে অল ইন টাইটেল আপনার এত আসছে, আর সার্চ ভ্যালুর লিস্টটা থাকবে, এবং এটা আপনি এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেখিয়ে দিবেন। জাস্ট এতটুকু দিলেও হবে। এবং এক্সট্রা এই বিষয়গুলো আপনি না রাখলেও পারেন, বাট এগুলো রাখলে আর একটু ইনডেপথ রিসার্চ করা যায়। বাট আলটিমেটলি ঘুরে ফিরে দেখা যায় এগুলো যদি আমার পজিটিভে না আসে, কেজিআরটা পজিটিভে আসেই না, বোঝাই যায় তখন যে এটা পজিটিভে আসে না এই বিষয়গুলো, তার মানে কেজিআর পজিটিভে আসবে না, এটা বোঝা যায়। বাট এগুলো যদি আমার পজিটিভে থাকে, দেখা যায় কেজিআরটাও পজিটিভে চলে আসতে পারে। এবং আপু যে আস্ক করেছিলেন যে ডোমেন অথরিটি, মানে এই কিওয়ার্ডে ডোমেন অথরিটি তো আমরা বিষয়টা জানি। তো গার্ডেনিং টিপস অ্যান্ড ট্রিক্স লিখে সার্চ করলে টপে যে ওয়েবসাইট দেখায়, তাদের ডোমেন অথরিটি 20-এর নিচে কারোর আছে কিনা, তাদের ডোমেনের যে একটা এজ থাকে, বয়স, পারচেস করার বয়স থাকে, সেটা 2 ইয়ার্স এর নিচে আছে আছে কিনা, এগুলো আমি কেন দেখবো? কারণ আমার ক্লায়েন্টের ডোমেনের এজ 2 ইয়ার্স, আমার ক্লায়েন্টের ডোমেন অথরিটি 20। যদি আরো বেশি হলো তখন আমি আরো বেশিগুলো দিয়ে সার্চ করতাম, যে তিনটা, মানে খুঁজতাম যে 3-এর নিচে ইয়ার্স আছে কিনা, 30-এর নিচে ডোমেন অথরিটি আছে কিনা, তখন সেই ধরনের ভ্যালুগুলো আমি খোঁজার চেষ্টা করতাম। বাট এখানে 20 দিয়েছি কারণ আমি সাপোজ ধরে নিয়েছি আমার ক্লায়েন্টের ডোমেন অথরিটি 20। তো এখন আমার ক্লায়েন্টের ডোমেন অথরিটির সাথে এই গার্ডেনিং টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কাজ করা ফার্স্ট পেজের ওয়েবসাইট গুলোর আসলে কি আহ, সম্পর্ক বা রিলেশন আছে? অবশ্যই রিলেশন আছে, কারণ আমি যে বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছি বা আমি একটা পজিশনে যেতে চাচ্ছি, তার জন্য আমি কি ফিট কিনা, তাদের মতন আমি কোয়ালিটিফুল কিনা, তারা টপে আছে, তাদেরকে এখান থেকে আপনি আউট করতে হলে, কারণ এখানের গার্ডেনিং টিপস কোথায়, কিওয়ার্ড ডিলিট করে দিয়েছি না, গার্ডেনিং টিপস এন্ড ট্রিক্স। আচ্ছা দেখেন, আমি এই কিওয়ার্ড নিয়ে একটা ব্লগ লিখবো বা কন্টেন্ট লিখবো, সেক্ষেত্রে এখানে যে ওয়েবসাইট গুলো আছে এগুলো প্রতিনিয়ত কি হবে, চেঞ্জ হবে বা আপডেট হবে। এগুলো হচ্ছে প্রতিনিয়ত চেঞ্জ হবে, আপডেট আসবে, এদের প্লেস গুলো চেঞ্জ হবে, আরেকটা ওয়েবসাইট এখানে আসবে। তো তাকে চেঞ্জ করে বা রিপ্লেস করে যে আপনি এখানে একটা প্লেস করে নেবেন, তার জন্য আপনি আসলে ফিট কিনা বা তাদের থেকে ভালো কিছু আছে কিনা আপনার ওয়েবসাইটে, তার জন্য আমরা এজ এবং অথরিটি লেভেলটা চেক করব। ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ। আর নিচে ওইটা ওই যে সোশ্যাল মিডিয়া ইন টপ আর সাবডোমেন এগুলো কি টপ। ইউটিউবে সার্চ করলে চলে আসবে? একজন একজন বলেন, কি বলেছেন? ইউটিউবে ম্যাম সার্চ করলে চলে আসবে গার্ডেনিং এন্ড টিপস লিখে? ইউটিউবে? হ্যাঁ। ইউটিউবে কেন সার্চ করবেন? আমি তো গুগল সার্চ ইঞ্জিনে দেখাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দীপ অধর বলেন, হ্যান্ড রেজ করা ছিল। ম্যাম এখানে ওয়েবসাইট কি কিভাবে দিই ইবো ম্যাম? কোন ওয়েবসাইট কিভাবে ইয়ে দিবেন? না, আপনি যে বলছেন keyword research on gardening tips for www dot ম্যাম, এটা এটা এমনি একটা এটা নাম দেন। ক্লায়েন্টের কিভাবে দিব? ওয়েবসাইট থাকবে, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএল আপনি জানবেন না? হ্যাঁ ম্যাম জানবো, কিন্তু আপনি অ্যাসাইনমেন্টে বলছেন এখানে যে কোনো একটা, এমনি মানে একটা দিয়ে একটা দিবেন, দিতে তারপর না, এটা। আপনি অনলি গার্ডেনিং টিপস আপনার কিওয়ার্ড দিচ্ছেন, ক্লায়েন্টের সাইডে, বাট আপনার অ্যাসাইনমেন্ট হবে ডিজিটাল মার্কেটিং টিপস, জাস্ট খালি কিওয়ার্ডটা লিখলেই হবে। এবং কার ওয়েবসাইটের জন্য আপনি ফর www.ishikon.com লিখে দিতে পারেন, ঠিক আছে? ও আচ্ছা ম্যাম, ওকে। ইশিকনের এই নাম দিয়ে জন্য দিন, ইশিকনের জন্য আপনি রিসার্চ করুন, বা এটা ম্যাটার করে না, ওকে ওয়েবসাইটটা ম্যাম। ওকে। ওকে। বেশি যে সাবডোমেন ইন টপ 10 আর সাবডোমেনের এটা লাগবে বলে। ম্যাম এগুলো কি প্রত্যেকটা কিওয়ার্ডে গুগলে গিয়ে সার্চ করে করে বের করতে হবে? হ্যাঁ, যে কিওয়ার্ড গুলো জেনারেট করবেন বা ক্লায়েন্ট যে কটা কিওয়ার্ড সবগুলো পাবে। ডোমেন এজ আন্ডার, তারপর ডোমেন হ্যাঁ, অথরিটি, এটা সবগুলো করতে এরকম? পারলে ভালো। 1 মিনিট।
ওকে, যেটা বলছিলেন যে সবগুলা করতে হবে কিনা, এখন আপনার ক্লায়েন্ট আপনার কাছে যে কটা চাবে সে কটা দিবেন আপনি? সবগুলো তো করতে হবে এমন না। আপনাদের অ্যাসাইনমেন্টে থাকবে 5টা কিওয়ার্ডের রিসার্চ, 5টা কেজিআর কিওয়ার্ড রিসার্চ করবেন, কেজিআর রিসার্চটা করেন। হ্যাঁ, এবং হচ্ছে কেজিআর করলে সেখানে অল ইন টাইটেল সার্চ ভ্যালু চলে আসবে। তখন কেজিআর রিসার্চ করতে হলে আপনাকে এখানে আরেকটা কলাম অ্যাড করবেন। ব্যাপার এত নয়েজ আসতে পারছে না। এখানে আরেকটা আপনি ঘর করতে পারেন, ইনসার্ট লেফট না রাইট, এখানে আরেকটা ঘর করতে পারেন এরকম অল ইন টাইটেলের, অল ইন টাইটেল, অল ইন টাইটেল 5720 না কত জানি ছিল। তাহলে আপনারা এই পুরোটাই করেন, পুরো রেজাল্টটাই করেন। এইগুলোর ডেটা তেমন পাবেন না খুব একটা। সরি, কোনটা, সোশ্যাল মিডিয়া টপ 10 আর সাব ডোমেন, এইটা তেমন একটা পাবেন না হয়তো বা, বাট বাকি সবগুলাই করেন, নাহলে প্র্যাকটিস হবে না। বাট ক্লায়েন্টের ক্ষেত্রে কেজিআরটা বেশি আপনি ফোকাস করতে পারেন, অথবা এই তিনটা ভ্যালু ফোকাস করতে পারেন। ওকে, তো পুরোটাই করবেন। 5টা কিওয়ার্ডের রিসার্চ থাকবে আপনাদের। আপনারা যে জেনারেট করেছেন 5টা লং টেল কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং টিপস এর উপরে, সেটার 5টা লিঙ্ক দিবেন। দেওয়ার পরে এই মানে 5টা রিসার্চ করার পরে এই লিঙ্কটা আমাকে শেয়ার করবেন। শেয়ার সেভ, দেন হচ্ছে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। তারপরে এটা হচ্ছে আপনার ভিউয়ার্স অ্যাক্সেস দিলে হবে, এডিটর অ্যাক্সেস দিলে হবে। তো এখন আজকে আরেকটা বিষয় দেখাতে চাচ্ছিলাম, কন্টেন্ট রাইটিং। তো দেখা যাবে এটা একটু আপনাদের জন্য একটু জটিল হয়ে যাবে, কারণ কিওয়ার্ড রিসার্চটা প্র্যাকটিস না করলে এটা একটু জটিল হয়ে যাবে। আপনাদের কি প্রিভিয়াস কোনো বিষয় থেকে কোনো কোশ্চেন আছে বা কিছু কি মিসিং আছে? ম্যাম, ডিজিটাল মার্কেটিং টিপস এটা ব্যতীত বাকি সবগুলোতে আমার এই যে রেজাল্টটা শো করতেছে, শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং টিপস এটাই তো তাহলে আসতেছে কি, না। তাহলে কিওয়ার্ড চেঞ্জ করে নেন। আমি এখন এটার রেজাল্ট কি দেব? কোনটা রেজাল্ট দিবেন? মানে ডিজিটাল মার্কেটিং টিপস এটা ব্যতীত বাকি কিওয়ার্ড দিলে রেজাল্ট আসে আমার। আমি দিয়ে দেখছিলাম হচ্ছে ভিনেক টি শার্ট, তারপর টি শার্ট, এগুলো দিয়ে দেখছিলাম। এটা দিবেন না তো, আপনার শুধু ঠিক থাকবে হলো ডিজিটাল মার্কেটিং, এই যে আসছে তো ভাই আমার এখানে, হ্যাঁ, আপনাদের ওদিক দেখেন তো। আ- এই ছোট, কিওয়ার্ড শুধু এটা থাকবে। আমি মাইক্রোসফট থেকে করি তো। হুম, দিচ্ছি, আমি স্ক্রিনশট দিচ্ছি। আচ্ছা বুঝতে পেরেছি। না হতে পারে আপনার ব্রাউজারের কারণে, হতে পারে ডিফারেন্ট। ম্যাম, বাকিগুলো আসে, এই যে সেক্ষেত্রে বাকি। আপনি কিওয়ার্ড চেঞ্জ করে নেন। আপনার যদি প্রবলেম থাকে আপনি একটা আপনার মন মতো একটা কিওয়ার্ড চুজ করে নেন। ঠিক আছে। আ- আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আপনাদের কি প্রিভিয়াস কোনো কিছু মিসিং আছে? আমাকে একটু মনে করিয়ে দেন, যেহেতু আজকে হাতে সময় আছে কিছু, আমরা প্রিভিয়াস বিষয় থেকে কিছু যদি মিসিং থাকে, ছোট কেন, আমরা ওটা দেখি। কারণ নতুন এখন টপিকে গেলে দেখা যাবে আপনাদের জন্য একটু জটিল মনে হবে। প্রিভিয়াস নাই, প্রিভিয়াস হ্যাঁ, মোটামুটি প্রিভিয়াস। স্যার আপনাদের অ্যাসাইনমেন্ট কি গার্ডেনিং এর উপর নাকি ডিজিটাল মার্কেটিং এর উপর? আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং টিপস এর উপর। আমি অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিব, আর একটু চেক করে নেবেন। আচ্ছা, শফিউল আলম ভাই, আমাদের কি প্রিভিয়াস, আমাদের যে মডিউল ওয়াইজ প্রিভিয়াস বিষয় থেকে বা সোশ্যাল মিডিয়া, এখন কিন্তু আমরা টেকনিক্যাল পার্টে চলে আসছি পুরোপুরি। সোশ্যাল মিডিয়ার পার্ট কিন্তু ক্লোজ। সোশ্যাল মিডিয়া থেকে কিছু কি মিসিং আছে, দেখানো হয় না, এরকম কিছু আছে কিনা? ম্যাম, আমি তো আগে নোট করে রেখেছিলাম, আমি একটু দেখি কিছু নোট, বাকি আছে। ম্যাম আমার ডোমেইন রিচার্জটা একটু ভালো করে বুঝাই দিলে ভালো হবে, ক্লাসটা আমি করতে পারি নাই। ডোমেন রিসার্চ নিয়ে ক্লাস আমি করছি তো। ক্লাস ক্লাস করতে পারেন আপু, ভিডিও দেখতে হবে। কারণ এখন বুঝাতে গেলে তো পুরো ক্লাসটা আবার নিতে হবে। ডোমেন রিসার্চ স্পেসিফিক একদম। বিষয়, লাইক স্পেসিফিক ছোটখাটো বিষয়গুলা, যে এইটা ম্যাম কি বুঝি নাই বা ওইটা কি, এই এই বিষয়গুলো, ঠিক আছে, এইগুলো দেখবেন। বাট পুরো ওভারঅল বিষয়টা দেখার জন্য, যেহেতু এই ক্লাসটা করেন নাই, পুরো ক্লাসটা না দেখলে, আমি যদি একটা সামারিটা নিই, সামারি আপনি আরো বুঝবেন না। লাইক আমি 10 মিনিটস এর একটা সামারি দিয়ে দিতে পারি এটার উপরে, বাট সেটা আপনার জন্য ক্লিয়ার হবে না, আপনি ভিডিওটা দেখে নিন। তাহলে আমি একটা প্রশ্ন করি, যেগুলি মোটামুটি মানে করানো হয়েছে এগুলি সবই বোঝা গেছে। তো ইউটিউবের যেটা, মানে ইউটিউবের যেটা আপনার ভিডিও এডিটিং, এটা তো আমরা করতেছি আপনার এই যে
ক্যানভা দিয়ে। হ্যাঁ, তো এটা তো আমি নর্মাল, যেটা এটি মানে বেসিক নলেজের জন্য এটা করতেছি। আর যেটা মানে অ্যাডভান্সের জন্য এটা তো ইয়া পরে আবার ক্লাস নেওয়া হবে। অ্যাডভান্সের জন্য আপনারা ফিল্মোরা টুল ইউজ করবেন। আচ্ছা, এটা কি ক্লাস শেষ হয়ে গেছে, মানে ভিডিও এডিটিং আর কোনো ক্লাস ছিল না? ম্যাম, ভিডিও এডিটিং এর আর ক্লাস দিবে? ম্যাম একটা ক্লাস আপনাদের। ভিডিও এডিটিং না আমার হচ্ছে, যদি এই যে আমরা ইউটিউব এসইও করছি না, হুম। ইউটিউব এসইওর মধ্যে তো আরো অনেক মানে কথা আছে। তো শুধুমাত্র একটা ভিডিও যদি এসইও 100% করে দেখাইতেন তাইলে এটা ইয়ে লাগতো আর কি। আমরা তো 50 বা 53 এর উপরে যাইতে পারতেছি না। 100-এ নতুন চ্যানেলে ভাই আসবে না, যত নতুন যাই বলেন। আমার একটা পুরাতন তো চ্যানেল। নতুন চ্যানেল আসবে না, আপনার চ্যানেল পুরনো হলো কি হবে? আপনার চ্যানেলে কি ভিডিও আছে? হ্যাঁ, ভিডিও আপনার আছে প্রায় চ্যানেলে ভিউজ থাকতে হবে, ভিউজ দেন হচ্ছে সবকিছু আছে ম্যাম। আপনার হচ্ছে সাবস্ক্রাইবার, এইগুলোর উপর বেস করে কিন্তু 100-এ 100 আপনি নিয়ে আসতে পারবেন। না আমি তো এই যে যাদের 1000 1500 সাবস্ক্রাইবার আছে ওনাদেরও তো দেখলাম যে হ্যাঁ, এসি করে আপনার আছে। আপনার কত সাবস্ক্রাইবার? আমার তো 1500 আছে। আচ্ছা, তো সাবস্ক্রাইবার ভালো থাকলে যদি আমরা হচ্ছে ভিডিআইকিউ টুলটা নিয়ে কাজ করতে পারতাম। জি, হ্যাঁ, ভিডিও কিউ তো এটা তো আমি ইয়ে ভিডিআইকিউ করতাম। প্রোটা যদি থাকতো, দেখা যায় যে ওখানে আসলে কিওয়ার্ডটা হচ্ছে আপনার স্কোর বাড়াতে, এবং যেই এসইওর যে স্কোপ গুলো আছে সবগুলা স্কোপ যদি আমরা ফিল আপ করি সেক্ষেত্রে ম্যাম আহ আমি কিওয়ার্ডের ক্ষেত্রে 50 আনতে পারি, কিন্তু ওই যে পারফরমেন্স একটা আছে না নিচে, এই পারফরমেন্স এটার জন্য আমার আরো অনেক ভিডিও দেখতে হবে। এখন যদি আমি এগুলো দেখি তাহলে আমি এই যে বাকিগুলোর সাথে আগাইতে পারবো না এখন। এই জন্য আচ্ছা, আপনি এটা যদি স্ক্রিনটা রেডি করেন, আমি একটু দেখি যে এখানে আর কি কি ইমপ্রুভ করা যায়। ওকে, কারণ আমার এখান থেকে তার এডিটিং অপশন আসবে না, যেহেতু আপনার এখানে এডিটিং অপশন আছে। আপনি স্ক্রিনটা রেডি করেন, একটু দেখে দেই। আর এই যে আপনারা যে টাইপের ভিডিও ক্যানভাতে বানাচ্ছেন, এই যে দেখেন এই টাইপস অফ ভিডিও এখানে ওয়েবসাইটে দেওয়া আছে। এখানে কি বলছে, ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট ডিগিং অ্যান্ড গ্রোয়িং বাট ডোন্ট নো হোয়ার টু গ্রো। তো এই যে এই ব্লগটা যেটার উপরে, এটার উপর একটা শর্ট ভিডিও, এটা দেখেন টেক্সট যাচ্ছে, স্লাইড শো যাচ্ছে, ওই টেক্সটের সাথে ম্যাচ করে ভিডিও ক্লিপ দেওয়া, বিভিন্ন ট্রানজিশন হচ্ছে একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে, ইভেন আপনার ফন্ট গুলাতে একটা অ্যানিমেশন হচ্ছে। এটা ভয়েসটা প্লে করলে মিউজিক, কোনো ভয়েস ওভার নেই। তো এই সেম টাইপ অফ ভিডিও, লাইক প্যাটার্নটা একটু ডিফারেন্ট, বাট সেম টাইপ অফ স্লাইড শো টাইপের ভিডিও, লাইক আমি একটা ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য কয়েক হাজার শেয়ার করেছি। ইভেন এখনো লিস্টে আছে আমাদের অনেক ভিডিও। কয়েক হাজার কেন শেয়ার হয়ে গেছে? কারণ 1 থেকে 1.5 হাজার হবে। কারণটা কি? কারণ হচ্ছে তার যে ওয়েবসাইটে ব্লগ আছে, ব্লগ রিলেটেড ওয়েবসাইট, এবং সে প্রিফার করে তার ব্লগ রিলেটেড ওয়েবসাইটে ভিডিও গুলা, লাইক আগের ব্লগ গুলোতে ভিডিও ছিল না, দুই একটা ব্লগে ভিডিও দেওয়াতে সে খুব এটাতে ইন্টারেস্ট ফিল করেছে। এবং দেখা গেছে কি হয়, যে এখানে তো আমরা ইউটিউবের ভিডিও গুলা এমবেড করে দেই, দিলে কি হয় যে ইউটিউব ওই ভিডিওটা ইউটিউবের চ্যানেল থেকে এখানে যখন এমবেড করা হয়, তখন ইউটিউবের কিছু ভিজিটর ওই ভিডিও ডেসক্রিপশন থেকে ক্লিক করে এই ব্লগে চলে আসে। এটা একটা পয়েন্ট। প্লাস কেউ যদি কিওয়ার্ড লিখে সার্চ করে ওই কিওয়ার্ড যদি র্যাঙ্কে যায়, তখন সেই কিওয়ার্ড থেকে যখন ব্লগটা পড়তে আসে, পড়তে আসলে কি হয়, ভিডিওটা দেখার জন্য একটু সেখানে ওয়েট করে, ছবিগুলা দেখার জন্য ওয়েট করে। এটা আগামী যে আপনাদের ক্লাসটা থাকবে, কন্টেন্ট রাইটিং এর ক্লাস, সে কন্টেন্ট রাইটিং ক্লাসে এটা এই বিষয়গুলো আসবে, যে এসইও ফ্রেন্ডলি বা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট গুলা কিভাবে রাইট করতে হয়, এবং রাইটিং এর সাথে সাথে কি কি ফিচার্স থাকতে হয়, এসইও কোন কোন ফ্যাক্টর গুলো থাকতে হয়। তখন দেখবেন এই মিডিয়া ফাইলের কথা বলছি, যেখানে অ্যাকচুয়ালি ভিডিও থাকলে আপনার অডিয়েন্স একটু বেশি এনগেজ করতে পারবেন। দেন খুব বেসিক টাইপ অফ ভিডিও, তাই না? বাট প্রয়োজন হচ্ছে, এবং এই ভিডিওগুলো আপনি ক্যানভাতে বানাতে পারবেন, এবং মিনিমাম আপনি $10 থেকে $15, এটা হচ্ছে একটা সর্বনিম্ন প্রাইস। ক্লায়েন্টের ইয়া বুঝে, ক্লায়েন্টের ক্লায়েন্ট বুঝে প্রাইস। আবার দেখা যায় যে এক ধরনের ক্লায়েন্ট এক ধরনের পে করে, বা আপনার একটা যদি ফিক্স একটা চার্জ থাকে যে না আমি $এত নিব, তো এই ভিডিওগুলো তৈরি করতে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট টাইম লাগবে। কারণ আমার কাছে যদি কন্টেন্ট থাকে, কন্টেন্ট গুলো সে কোথায় পেয়েছে? টেক্সট গুলো এই ব্লগ থেকে নিয়েছে। আর এই ভিডিও ক্লিপও আমার ক্যানভাতে আছে। এটা 1 মিনিটের ভিতরের ভিডিও, আমরা যেটা দেই যে 1 মিনিটের ভিতরে, 1 মিনিটের বেশিও না বা এর কম হয় না। তো 1 মিনিটের ভিডিও, এর জন্য মিনিমাম $10 আপনি চার্জ করতে পারেন, আরো বেশিও করতে পারেন। ঠিক আছে, তো এগুলোরও কিন্তু ব্যবহার আছে, বাট ওটা জায়গা বুঝে। লাইক আমি মোশন ভিডিও ক্রিয়েট করতে পারি, সে মোশন ভিডিও এখানে চলবে না। মোশন ভিডিও দিতে হবে আমার ফেসবুক অ্যাডস এর ক্ষেত্রে। সো ভিডিও টাইপস আছে, 5 থেকে 6টা টাইপস আছে ভিডিও। ঠিক আছে, তো এখন একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, যারা যাদের প্রয়োজন নেই তারা লিভ নিয়ে নিতে পারেন। দেন হচ্ছে শফিউল ইসলাম ভাই আপনার স্ক্রিনটা রেডি করেন, যে আমরা
ইউটিউবের এসইও পারফরমেন্সটা কিভাবে ইমপ্রুভ করতে পারি, যেহেতু পুরাতন পুরোনো অ্যাকাউন্ট, ভিডিও ভিউজ এর উপর বা এইসব প্র্যাকটিসের উপরে বাড়বে। বাট তারপরেও অনেকগুলো সেকশন আছে, সেই সেকশন কি কি বাকি আছে বা কোনগুলো পাচ্ছেন না দেখে দিচ্ছি। আজকে ক্লাস নাম 21, রাইট? সিরিয়াল নাম্বার 2, 3, 4, ইয়েস ম্যাম। 5, 6, ইয়েস ম্যাম। 7, 8, ম্যাম আমি আছি তো। ম্যাম। হ্যাঁ 2 দিয়েছি ভাই, 8, ইয়েস ম্যাম, ম্যাম গতকাল ক্লাসে ছিলাম। ম্যাম কি বলছে কি? ম্যাম 5 প্রেজেন্ট। 9, 10, 11, 12, ইয়েস ম্যাম। ম্যাম 13, 12। 13। ইবাপু আজকে আসেনি? উনি অসুস্থ। অসুস্থ মিস, ঠিক। আচ্ছা, ওনার অসুস্থতা আবার বেড়েছে মেবি, না? ম্যাম আমাদের এক্সামের রেজাল্ট কবে দেওয়া হবে? আগামী ক্লাসের আগে পেয়ে যাবেন আপনি। 15, 16, Yes, ma'am. 17, Yes, ma'am. 18, Yes, ma'am. 19, 20, 21, 22। আচ্ছা ম্যাম আমি আর, আগের ক্লাসে ছিলাম, আমি হলো 18 আগের ক্লাসে ছিলাম তো আমি। আচ্ছা দিয়ে দিয়েছি ভাই। আর কেউ এখন বাকি আর আছেন? আছি। আর কেউ বাকি আছেন? আচ্ছা স্ক্রিন শেয়ার করেন ভাই। ম্যাম পিন্টারেস্টে কি একটা বাটন না কি জানি দেখাইতে চাইছিলেন ম্যাম, আমার ঠিক হ্যাঁ অতটাই। আচ্ছা, এখনো তো যে ইউটিউবে চলে যাচ্ছি, ওটা আবার অন্য আরেকদিন, হ্যাঁ একটা শর্ট টপিকের দিন দেখবো। পিন্টারেস্টের মিস একটা এক্সটেনশন আছে। মিস একটা কথা ছিল। হ্যাঁ বলেন। এটা হলো যে যে ইউটিউব ভিডিও যেটা যেটা আগে বললেন যে আমরা যেটা ভিডিও করবো এটা তো করবোই, হ্যাঁ, আর যেটা ওই যে বিভিন্ন ভিডিও থেকে আমরা যে 1 সেকেন্ড 2 সেকেন্ড এভাবে নিয়ে নিয়ে একসাথে করলে এটা মানে সমস্যা হবে না। তো এই জিনিসটা আমরা কিভাবে নিব, কিভাবে করবো, এটা তো আমরা ওগুলো তো পারি ফিল্ম, না। ওগুলা ভিডিও ডাউনলোড করে ফিল্ম ওরাতে ডিটাচ প্লাস অডিও ডিটাচ কিভাবে করবেন, পরে সেকশন গুলা কিভাবে কাট করবেন, সেগুলো দেখিয়েছি না ফিল্ম ওরাতে। জি, ফিল্ম এটাই। ওরাতে কিন্তু দেখিয়েছি, ওভাবেই কাট করবেন। আচ্ছা এখানে ভিডিও ডাউনলোড করে আপনি মিউজিক আলাদা করতে পারবেন, সেকশন গুলা কাট করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা ভাই, কত আসছে? 5 টিপস ফর ডিজিটাল মার্কেটিং, 5 টিপস ফর ডিজিটাল মার্কেটিং ইন 2024। আচ্ছা কত আসছে স্কোর টোটাল? শফিউল আলম ভাই কত আসছে স্কোর টোটাল? নিউ ট্যাবে ভিডিওটা ওপেন করেন, নিউ ট্যাবে। দেখা যাচ্ছে না, নতুন ট্যাবে ভিডিও দেখা যাচ্ছে না, ভিডিও আমি একটু স্কোরটা দেখতে চাচ্ছিলাম। ম্যাম আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আচ্ছা। একটু স্ক্রল করেন না, এটা বুঝতেছি না, একটু স্কোরটা জাস্ট। আচ্ছা 50 আসছে না? আচ্ছা জি। পাশের ট্যাবে যান, পাশের ট্যাবে যান। টাইটেলটা এক্সটেন্ড করেন, টাইটেলের সেপারেটর দেন। হ্যাঁ একটু স্পেস দেন, একটা স্পেস দেন। এখানে তো 90 আসলো। 90 থাকুক, 90 সমস্যা নেই, আরো লং করবেন। আচ্ছা সেপারেটর দেবো একটা। হ্যাঁ হ্যাঁ, তারপরে আপনার চ্যানেলের নামটা দেন এখানে। আচ্ছা এখন আপনি ডিজিটাল টিপস ফর ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেন একটু গুগলে। গুগল বলছি, ইউটিউবে সার্চ করেন। যে টাইপ অফ ভিডিও গুলো আসে তাদের টাইটেলে আর কি কিওয়ার্ড ইউজ করেছে। আমি তো ম্যাম সবগুলো আনলাম এগুলো, ওখান আচ্ছা থেকে চার্জ করে। ফাইভ টিপস ফর ডিজিটাল মার্কেটিং, ওইটাই সার্চ করেন লিখে, 5 সহজে। এটা এটা লেখার পরে এখানে যে টপের মধ্যে যে ভিডিওগুলো আসলো, এই যে আমারটা আসলো, এই যে দেখেন আমারটা এসছে, কিন্তু তবুও আমার এসইও স্কোর আমি বাড়াতে পারতেছি না। মানে আমারটা কিন্তু র্যাঙ্কে আসছে, র্যাঙ্কে ঠিক আছে। আসছে কারণ এটা লং কিওয়ার্ড, এই কিওয়ার্ডের সার্চ ভ্যালু কম। কেন হ্যাঁ। বলতো? এক্সাক্ট 5 লিখে ইন 2024 লিখে কয়জন সার্চ করবে? অনলি
মার্কেটিং টিপস বা ডিজিটাল মার্কেটিং টিপস বা টিপস ফর ডিজিটাল মার্কেটিং এতটুকু সার্চ করতে পারে। তাহলে আপনি টিপস ফর ডিজিটাল মার্কেটিং লেখেন, 5টা বাদ দেন। আপনি ফুল টাইটেল লিখে সার্চ করলে তো হবে না, ফুল টাইটেল তো মেন কিওয়ার্ড না। আচ্ছা, এখানে যে ভিডিওগুলো আসলে কয়েকটা ভিডিও থেকে আমি নিয়ে গিয়েছিলাম, আচ্ছা ওনাদের ওনারা যে ট্যাগ গুলো ইউজ করছে এগুলো। আচ্ছা, এখানে একটা ট্যাগ আছে দেখেন, একটু স্ক্রল করেন, আর একটু স্ক্রল করেন। এখানে হচ্ছে Pacifist. বিগিনার্স, বিগিনার্স Why গাইড। will college would be so damn? Just get Grammarly. সাউন্ড একদম অফ করে দেন, আপনি টাইটেলে থাকেন, বিগিনার্স গাইড টু মার্কেটিং। হ্যাঁ, এই কিওয়ার্ডটা আপনি টাইটেলে নেন, বা এখানে দেখেন ওরা হচ্ছে ট্যাগে এই কিওয়ার্ডটা রেখেছে কিনা, বিগিনার্স গাইড টু মার্কেটিং এ ওরা ভিডিও ট্যাগে এই কিওয়ার্ডটা রাখছে কিনা। রাখলে যে ওনাদের এটার এসিএস স্কোর হচ্ছে 88। 88। ঠিক আছে, আপনার বিগিনার্স গাইড টু মার্কেটিং এই কিওয়ার্ডটা এখানে ইউজ হয়েছে কিনা একটু দেখেন ট্যাগে। আচ্ছা, বিগিনার্স গাইড টু মার্কেটিং, হ্যাঁ রাইট, এই যেটা উপরে ক্লিক করেন, সে নাম্বার 1 পজিশনে আছে এই কিওয়ার্ড নিয়ে। মিডিয়াম এবং আছে এটা। এইটার মিডিয়াম, এবং এই কিওয়ার্ডটা আপনি কপি করে আপনার টাইটেলে দেন, ইভেন সেটা আপনাকে ট্যাগেও দিতে হবে। মিডিয়াম সার্চ ভ্যালু হলো একটা কিওয়ার্ড, দারুণ একটা কিওয়ার্ড, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং 101। এটা কি টাইটেল দেবো ম্যাম? হ্যাঁ, টাইটেলে দিবেন, আপনি সেপারেটর দেন, আপনার নামটা সবার লাস্টে রাখেন, সেপারেটর এর আগে দেন আরেকটা। হ্যাঁ, এখানে এখানে দেন একটা স্পেস দিয়ে, হ্যাঁ, বিগিনার্স গাইড টু মার্কেটিং দেন স্পেস সেপারেটর, বামের একদম সবার শেষের সেপারেটরটা কেটে দেন। ওকে, ওকে, আপনার হয়তো এখানে টাইটেলে এসি স্কোর কম দেখাবে, নো প্রবলেম, এটা কোনো ইস্যু না। আপনি নিচে যান, যে হচ্ছে আপনি ট্যাগে কিওয়ার্ডটা দেন, ভিডিও ট্যাগে কিওয়ার্ডটা রাখেন। তাহলে তো একটা বাদ দিতে হবে এখান থেকে, একটা বাদ দিয়ে দিলাম। আর একটা বাদ দিতে হবে। ওকে। আচ্ছা, এটা যে বাদ দিলেন, এটা আপনার স্কোর কোনটা কমলো কোনটা বাড়লো সেটা চেক করে নিতে হবে তো, যে যে আমার স্কোর বেড়েছে বা কমেছে কিনা। এখন আপনার তো স্কুল ম্যাম দুই তিনটা চোদ্দ দেওয়ার পর পার্সেন্ট স্কোর বাড়ে কমে, এটা তো একটা দেওয়া মাত্র এটা বাড়ে না। আচ্ছা, এখন নিচে আসি, একটু নিচে আসি, ট্যাগ গুলা দেখি, এখানে দেখেন, এখানে ডিজিটাল মার্কেটিং এই ট্যাগটাকে ইউজ হয়েছে এখানে। ডিজিটাল মার্কেটিং আপনি লিখছেন কিন্তু ডিজিটাল মার্কেটিং বাট বেস্ট অ্যাফিলিয়েট সাইট ইন বাংলাদেশ, এটা কি আপনার রিলেভেন্ট কিওয়ার্ড? মার্কেটিং শো বেস্ট স্মার্ট। অ্যাফিলিয়েট মার্কেটিং সাইটস ইন বাংলাদেশ, আরো নিচে। এটা এটা হ্যাঁ, এটা রিলেভেন্ট না, এটা কাটবেন। ক্লিক ক্লিক ব্যাংক অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা রিলেভেন্ট না, কাটবেন। সিপিএ মার্কেটিং বাংলা টিউটোরিয়াল না, এটা ইরিলেভেন্ট ট্যাগ দিয়ে ফুলফিল অ্যামাজন কোনো অ্যাফিলিয়েট লাভ হবে প্রোগ্রাম। না। ম্যাম, এই যে আমি যে ডিজিটাল মার্কেটিং সার্চ করলাম, ওনারা কিন্তু এরকম এরকম এগুলো ওনাদের কিন্তু আপনি ট্যাগের মধ্যে কম্পিটিটর রাখে। থেকে নেন, আপনি তো কম্পিটিটর থেকে নেন না, আপনার কম্পিটিটর মিডিয়াম যে কিওয়ার্ড গুলো ইউজ করেছে, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং 101, এই ট্যাগ গুলো ইউজ করেন না কেন? এগুলো তো অনেক ভালো ট্যাগ, মিডিয়াম সার্চ ভ্যালু এবং আপনার টপিকের সাথে ম্যাচ। বাট এখানে অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম নিয়ে কোনো আলোচনা হবে না ইন্ডিভিজুয়ালি, সিপিএ প্রোগ্রাম নিয়ে ইন্ডিভিজুয়ালি কোনো আলোচনা নেই ভিডিওতে। অ্যাফিলিয়েট মার্কেটিং বাংলা। হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়েও কোনো আলোচনা নাই, এটা ডিজিটাল মার্কেটিংটাকে মেইন, আমার মেইন কিওয়ার্ড, এবং ওভারঅল ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে অ্যাফিলিয়েট সিপিএ চলে আসতে পারে, বাট এটা মেইন কিওয়ার্ড না, আপনার কিওয়ার্ডটা ঠিকঠাক দিতে পারেন। আচ্ছা, স্মার্ট মানি প্র্যাকটিস এগুলো দরকার নাই, আর একটু পরে যান দেখেছি আপনার ডেসক্রিপশনে যে ট্যাগগুলো দিয়েছেন ওগুলো কোনগুলো। মার্কেটিং মার্কেটিং স্ট্র্যাটেজি, এই যে মার্কেটিং স্ট্র্যাটেজি আপনি ট্যাগে দিলেন না কেন? যে মার্কেটিং 101 হ্যাশট্যাগ, এটা আপনি ট্যাগে কেন দিলেন না? ডিজিটাল মার্কেটার এটা দরকার না, মার্কেটিং গ্রোথ এগুলো তো যাবে ট্যাগে, হ্যাঁ, এগুলো ট্যাগে যাবে, এগুলো ট্যাগে নেন, স্কুল পাবে। আর একটু পরে যান, ডিসক্রিপশনটা একটু পড়ুন। প্রুভেন স্ট্র্যাটেজি ফর বিজনেস গ্রোথ, এটা ট্যাগে নিয়েছেন? এটা ট্যাগে। হ্যাঁ, এটাও কিন্তু একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ড লিখেও কিন্তু সার্চ করবেন। এটা তো নিচেই মাত্র দিল।
না, এটাই মাত্র না, এটা আগে না না, দিয়েছে। এটা নাই নাই, কিভাবে নিয়েছে হচ্ছে বিগিনার্স গাইড। এটা তো দিতেই হবে, এটা তো দিতেই হ্যাঁ, হবে, এটা তো এটা দিতে যেটা হবে। আমার নেই। এবং হচ্ছে আপনি বিগিনার্স গাইড, এই এই কিওয়ার্ডটাও আপনার ডেসক্রিপশনে ইনক্লুড করতে হবে, টাইটেলে দিয়ে যে ইনক্লুড করতে হবে তা না, আপনার ডেসক্রিপশনে দিয়ে ইনক্লুড করতে হবে। তারপরে আমি সেখানে ওই যে চ্যানেল নাম, ওই নিজস্ব যেই টেন্স গুলা পরে দেখতে পারবেন, আরো পরে টেন্স গুলা চ্যানেল নেমটা আছে তো, এইটা দিলেও তো হয় টাকে। বিগিনার্স গাইড টু মার্কেটিং, এটা ইনক্লুড করেন। হ্যাঁ, এটা কিভাবে আপনি ইনক্লুড করবেন, আপনি ডেসক্রিপশনের ভিতরে ইনক্লুড করেন, আপনার টাইটেলের বিষয়গুলো ডেসক্রিপশনে রাখা লাগবে। এখন দেন টিপস ফর ডিজিটাল মার্কেটিং। টিপস ফর ডিজিটাল মার্কেটিংটা তো দেন নাই, 5 টিপস ফর ডিজিটাল মার্কেটিং দিয়েছেন, এটা দেখেন আপনার র্যাঙ্কিং 3 দেখাচ্ছে, আর অনলি টিপস ফর ডিজিটাল মার্কেটিং সাকসেস, এগুলো কেটে দেন। বিগ ব্যাং, সিপিসি, এগুলো একদম টোটালি ইরিলেভেন্ট, এই কিওয়ার্ড দিয়ে আপনার কোনো ভালো আপনার কাঙ্ক্ষিত ভিউয়ার্সও পাবেন না, স্কোর বাড়তেও কোনোভাবে সাহায্য করবে না। যান আর উপরে যান। চ্যানেল আপনি নেমটা দিতে আমি। আপনি এখন কোথা জিনিস দিবেন, হ্যাঁ চ্যানেলের নামটাও দিবেন, মানে আপনার নাম সুপ্রিয় আলম নামে আপনার চ্যানেল, জি। আপনার নাম দিবেন এখন, এবং এবং দিবেন আপনি টিপস ফর ডিজিটাল মার্কেটিং, এবং টিপস ফর ডিজিটাল মার্কেটিং ইন 2024, এই দুটো কিওয়ার্ড দিবেন। ওগুলো কিন্তু বলেছি, প্র্যাকটিস গুলো কিন্তু আমি ক্লাসে বলেছি যে আমার টাইটেলে আমার চ্যানেলটাকেও আমাকে র্যাঙ্ক করাতে হবে, সেদিকে ফোকাস। তারপরে আমি তার একটা তো ইয়া করা যায়, এই যে ডিজিটাল মার্কেটিং আচ্ছা উপরে ঠিক আছে ম্যাম, যারা ভিডিওস বাকিগুলো আছে আমি দেখবো। ওদের নামগুলি দিয়ে দিলে। হলো। হ্যালো হ্যাঁ, ম্যাম, বাকিগুলো আমি দেখবো, এখানে আমার এখানে আদান দিয়ে দিচ্ছে তো, আমাদের যেতে হবে। আর যেমনি জিনিসটা তো বুঝেছেন যে আপনাকে আসলে কি টাইপস অফ কিওয়ার্ড গুলো নিতে হবে, এটা আইডিয়া পেয়েছেন তো, তাই না? জি ম্যাম, তবে আমি যে ওই যে আমার কিওয়ার্ডটা দিয়ে সার্চ করছিলাম তো এখানে ইউটিউবে, তো ওনারা যে টাইপের ভিডিও করছে আমি ওনাদের থেকে ওভাবে নিয়েছি, ওনাদের কিন্তু এসইও স্কোর এসছে। আমারটা আরো সময় দিতে হবে আর কি, আরো সময় দিলে পারা যাবে। এখন দিতে হবে বলতে এখানে ইরিলেভেন্ট কিওয়ার্ড আপনি দিবেন, দিলে দিতে পারেন। জি ম্যাম। 53 চলে আসছে, এখন 2-3টা কিওয়ার্ড অ্যাড করা আছে, আরো স্কোর বাড়বে, আরো আচ্ছা। বাড়বে। শেয়ার এরকম হতে করবেন, পারে। একটা অপশন আছে সোশ্যাল শেয়ারিং, শেয়ার করবেন, আপনার আরেকটা চ্যানেল থেকে একটা কমেন্ট করবেন, কমেন্টটাকে একটা কমেন্টে রিপ্লাই দিবেন, একটা কমেন্টকে আপনি পিন করবেন, ঠিক আছে, রিয়াকশন দিবেন কমেন্ট, এই অ্যাক্টিভিটি গুলো করবেন এই ভিডিও। আচ্ছা আচ্ছা, ঠিক এটা আছে এটা ম্যাম। হেল্প করবে। সালাম আলাইকুম। হ্যাঁ, আমাদের সময় অলমোস্ট শেষ, বাট আমি আরেকটা যে আপু বললে প্রিন্টারেস্ট বাটনের কাজটা, সেটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে। প্রিন্টারেস্টে পোস্ট পাবলিশ করা একটা সময় সাপেক্ষ ব্যাপার, তাই না? একটা পোস্ট আমি ডিজাইন করবো, দেন আমি পাবলিশ করবো, এটা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো মনে করেন যে আমার একটা ই কমার্স সাইট আছে, এই সাইটে অসংখ্য প্রোডাক্ট আছে, সেক্ষেত্রে এই প্রোডাক্ট গুলো লাইক 1,000 প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট গুলো একটা একটা করে আমাকে ডিজাইন করে পাবলিশ করতে আমাকে মিনিমাম সময় দিতে হবে। লাইক আমি সারাদিন রাতে আমি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমাকে মনে করেন 1 মাস থেকে 1.5 মাস সময় দিতে হবে, যে আমি খালি প্রতিদিন কয়েকশো করে প্রোডাক্ট পোস্ট করবো। বাট শর্ট টাইমে কিভাবে আমার সবগুলো পোস্ট আমি ওয়েবসাইটে পাবলিশ করে দিতে পারবো, সেটা হচ্ছে পিন্টারেস্ট সেট বাটন। তো আমি একটা প্রোডাক্ট বেস ওয়েবসাইটে যাচ্ছি, ফার্স্ট আমি ছিল গুগল ইয়াতে, লাইক আরো ফিচার গুলো আসার পরে এখন এইগুলার একটা একটা ডিজাইন আমি রিডিজাইন করে, এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড না, এখন প্লেন একটা আমি এটাকে ডিজাইন করে পাবলিশ করলে ভালো দেখাবে। তো এখন আমি চাচ্ছি যে এটা আমি ডিরেক্ট পোস্ট করে দিতে বা আমার পিন্টারেস্টে শেয়ার করে দিতে, তার জন্য আমাকে এই এক্সটেনশনটা অ্যাড করতে হবে। সরি, আমি এক্সটেনশনটা লিখে দেবো, লিখে দিয়েছি Pinterest, এই button extension।
এই যে Chrome। তো দেখেন এক্সটেনশনটা অ্যাড করার পরে এখন যখন আমি প্রোডাক্ট পেজে আসলাম, এখন একটু রিফ্রেশ, এখানে কোনো বাটন দেখতে পাচ্ছেন না এখান থেকে। রিফ্রেশ দিলে এখন দেখেন ছবির উপর আমার মাউস পয়েন্টার আনলে একটা সেভ বাটন দেখা যাবে। দেখেন প্রিন্টারের সেভ বাটন, এটা আমি সেভ করবো কোন বোর্ডের আন্ডারে? বোর্ডটাকে আমাকে দেখে দিতে হবে যে টি শার্ট নামে অলরেডি আমার বোর্ড আছে। তো এখানে আমি সেভ করলে সাথে সাথে সেভ হয়ে যাবে। রিপিন করলাম না সেভ বাটন ইউজ করে, মনে আছে? রিপিন করলাম যে সেভ বাটন ইউজ করে, যে আপনাদের করতে সুবিধা। ঠিক এটা রিপিনের মতন, কিন্তু এটা আমার ওয়েবসাইট থেকে রিপিন হচ্ছে, ওয়েবসাইট থেকে প্রিন্টটা শেয়ার হচ্ছে। এই যে টি শার্ট সেভ বোর্ডটা দেওয়া আছে, সেভ, সেভ করার সাথে সেভ হয়ে যাবে। এখন এটা আমার প্রিন্টারেস্ট প্রোফাইলে যেটা চেক করি যে কি অবস্থা এখানে সেভ হয়েছে। এখানে আসার পরে সেভডে যাব, যাওয়ার পরে এখানে এই যে টি শার্টের মানে অল পিনে দেখাচ্ছে, বা টি শার্ট রিলেটেড একটা বোর্ড আছে এখানে ক্রিয়েট করা, না থাকলে ওখান থেকে ক্রিয়েটও করে নেওয়া যেত। এই যে টি শার্ট বোর্ডটা আমি আসলাম, ওপেন করলাম, করার পর এখন দেখেন যে এই যে এই দুটো রাইট আমি পিন করলাম না, এই দুটোতে মাত্র প্রিন্ট করলাম। এবং দেখেন এটা প্রিন্ট করার পর এখানে আইকন আসছে, মানে আমরা আমাদের নিজেদের পোস্ট গুলা পাবলিশ করলে যেই আইকন গুলা দেখতে পাই সেরকম আসছে। অন্যদের প্রিন্ট গুলো সেভ করলে কিন্তু এই আইকন গুলো আসছে না। বাট এখান থেকে দেখেন আমি অন্যান্য ক্লাসে যে দেখিয়েছি সেভ বাটনে মাধ্যমে আমি টেনে দেখেন 32 জন দেখেছে, 2 জন লিঙ্কে ক্লিক করেছে, একজন এটা সেভ করেছে, এটা 15 জন দেখেছে, এটা 5 জন দেখেছে, এটা 3 জন দেখেছে, এটা 4 জন দেখেছে, এটা আবার দেখেন লিঙ্কে ক্লিক করেছে একজন, সেভ করেছে একজন, এই ডেটাগুলো দেখাচ্ছে। তার মানে আমি খুব অল্প সময়ে অনেকগুলো পোস্ট একসাথে পাবলিশ করে দিতে পারবো প্রিন্টারেস্টে পাঠানোর মাধ্যমে। এবং এটা এডিট করলে এডিটের অপশনে যদি যায় বা পোস্টটা ওপেন করি, এই যে দেখেন টাইটেলটা দেখাচ্ছে, কোনো ডেসক্রিপশন নাই, ডেসক্রিপশন এই যে এতটুকুই। এবং এখানে ক্লিক করলে এই প্রোডাক্টের পেজে নিয়ে যাবে। এবং আমি যখন এতে এডিট পিনে যাব, এডিট পিনে আসার পরে আপনি এখানে কিছু প্রাইভেট নোট দিতে পারেন, মানে এইটা রিলেটেড একটা ক্যাপশন দিতে পারেন, সাথে কিছু হ্যাশট্যাগ দিতে পারেন, যেটা এসইও তে হেল্প করবে। বাট এক্সাক্ট যে এসইও বা ক্যাটাগরি সিলেক্ট করে দেওয়া যেভাবে আমরা পিন পোস্ট করি সেভাবে করা যায় না। বাট এভাবে এখানে আপনি কিছু কিওয়ার্ড অ্যাড করে দিলে সেটা আপনার এসইও পারফরমেন্স ইমপ্রুভ করতে হেল্প করবে। তো এইভাবে আপনার ওয়েবসাইটে পোস্ট গুলা খুব অল্প সময়ে সকল প্রোডাক্ট আপনি শেয়ার করে দিতে পারেন। সুন্দর না এক্সটেনশনটা? হ্যাঁ, এটা অনেক, কি ম্যাম যে কোনো ওয়েবসাইট থেকে নিতে পারবো যে নাকি কোনো নিজের ওয়েবসাইট, ওয়েবসাইট? যে কোনো ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইট ওকে। থেকে নিতে পারেন, কোনো problem নেই। লাইক এই ব্লগটা শেয়ার হয়ে যাবে। এই ব্লগটা হচ্ছে আমার আমি এখানকার যে ফিচার ইমেজটা আছে, এই ফিচার ইমেজের উপর যদি আমি ক্লিক করি, রিফ্রেশ যদি দেই, এই ফিচার ইমেজের উপর ক্লিক করলাম, এই টি শার্টের এখানে আমি সেভ করে দিলাম। তার মানে আমার এই ব্লগটা সেখানে শেয়ার হয়ে গেল এই প্রোফাইলে। আমি যাই দেখেন এখানে এই যে দেখেন এখানে ওই ব্লগের ইমেজটা আসছে। তো ইমেজ মানে কি, আসলে কি ব্লগটা আসছে না খালি ইমেজটা আসছে? এখন আমি লিঙ্কে ক্লিক করলে বুঝতে পারবো। ঠিক আছে, এটা আমি শুরু করলাম কিভাবে? এটা জি, ওই জায়গার ওয়েবসাইট এখানে কিভাবে? এই যে ছবির উপর যাবেন, ছবির উপর যাওয়ার পরে যে বোর্ড, এখানে ডাউন অ্যারো থেকে ক্লিক করে বোর্ড চেঞ্জ করা যাবে, বোর্ড ও ক্রিয়েট আচ্ছা, করতে পারবেন ক্রিয়েট বোর্ড থেকে। এটা কি বিভিন্ন ওয়েবসাইটের পিকচারে কি এরকম আপনার যে কি করলে এগুলো আসে? হ্যাঁ হ্যাঁ, ছবি লিঙ্ক সহ চলে আসবে, আচ্ছা, ঠিক আছে। যে কোনো ওয়েবসাইটের ছবি লিঙ্ক সহ চলে আসবে। তারপরে এখানে চেক করলে আমার ওই ওই পিকচারের প্রোফাইলে অ্যাকাউন্টটা শেয়ার হয়ে চলে যাবে, যাবে। আপনাকে ডিজাইন করা লাগলো না, কোনো ডিজাইন আচ্ছা, ছাড়াই আপনি পোস্ট করতে পারেন। ঠিক আছে, ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। আগামী ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। এই কিওয়ার্ড গুলো যে রিসার্চ করলাম আমরা, লাইক আপনারা 5টা প্রত্যেকটা কিওয়ার্ড, ক্লাসে গুরুত্বপূর্ণ বলতেছে। হ্যাঁ সবগুলো এখন গুরুত্বপূর্ণ হবে। লাইক আপনারা 5টা কিওয়ার্ড রিসার্চ করবেন, তাই না? করার পরে এই কিওয়ার্ড গুলো দিয়ে আসলে কি কাজ করা হয় বা কিভাবে অ্যাপ্লাই করা হয়, কোথায় কোথায় অ্যাপ্লাই করা হয়, এই অ্যাপ্লাই এর একটা সেকশন বা একটা বিষয় নিয়ে আমরা আগামী আগামী class এ হবে। ঠিক আছে, ঠিক সবাই আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।